ওকে, দেখো আগের ক্লাসে আমরা পাবলিক ফাইন্যান্স সম্পর্কে পড়ছিলাম। তো পাবলিক ফাইন্যান্সের মধ্যে প্রথমে আমরা জিএসটি সম্পর্কে পড়েছিলাম, যে জিএসটি আমাদের এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, এবং জিএসটি সম্পর্কে আমরা টোটাল ডিটেলস আমরা পড়েছি। এরপর আমরা জিএসটি কত সালে চালু হয়েছিল, পার্লামেন্টে কবে পাস হয় আর লোকসভায় কবে পাস হয় সেগুলো আমরা জেনেছি। প্রথম তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন, প্রথম কোন দেশে চালু হয়, কতগুলো স্ল্যাব, এগুলো আমরা পড়েছি। ভ্যাট সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়েছি। তারপর আমরা পাবলিক ফাইন্যান্স সম্পর্কে পড়েছি, যার গুরুত্বপূর্ণ মোস্ট অ্যানাউন্সড যেটা ফিসকাল পলিসি সেটা ছিল বাজেট। তো বাজেট সম্পর্কে আমরা আগের দিন পড়েছি যে বাজেট আমাদের ইকোনমিক অ্যাফেয়ার্স বা আমাদের যে অর্থ দপ্তর তৈরি করে থাকে। বাজেট প্রত্যেক বছর পেশ হয়, যেটাকে আমরা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হিসেবে বলে থাকি, যেটা জেনারেলি আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থ দপ্তরের যে অর্থমন্ত্রী হয়ে থাকেন তিনি বাজেট পেশ করে থাকেন। তো জেনারেলি এটা আমাদের লাস্ট ওয়ার্কিং ডে অফ ফেব্রুয়ারিতে আগে করা হতো, এখন 1 ফেব্রুয়ারিতে করা হয়। তিনটে ফান্ড থেকে আমাদের খরচ হয়ে থাকে, কনসলিডেটেড, কন্টিনজেন্সি এবং পাবলিক ফান্ড থেকে। তো কোন ফান্ড থেকে কি খরচ হয় সেগুলো সম্পর্কে রয়েছে। তো তিনটে আমরা আগের ক্লাসে করেছিলাম। এবার এখানে আমি এরপরে বলেছিলাম যে বাজেট হয় দু রকমের, একটা হয় রেভিনিউ অ্যাকাউন্ট আর একটা হয় কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, আর সম্পর্কে বলেছিলাম যে আমরা লিস্টের কথা বলেছিলাম যে 7 শিডিউলের মধ্যে এই ভাগগুলো থাকে, কোন কোন জিনিস ইউনিয়ন লিস্টে থাকে, কোন কোন জিনিস স্টেট লিস্টে থাকে, আর কোন কোন জিনিস কনকারেন্ট লিস্টের মধ্যে থাকে। এবার এখানে তারপরেও আমরা একটু করেছিলাম, এখান থেকে আমরা কত ধরনের ইনকাম ট্যাক্স, মানে যেটা আমাদের ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স সম্পর্কে আমরা পড়েছিলাম। আমি এখানে একটা পেজ অ্যাড করেছি তোমাদের, আমি সেটা একটু বলে দিই, তারপর আমরা বাকি পার্টটা করব। সেটা হচ্ছে কি টাইপস অফ বাজেটিং, যে বাজেট কত ধরনের হয়। দুটো জিনিস এখানে মিসিং ছিল, আমি অ্যাড করেছি। একটা হচ্ছে বাজেটের টাইপ আর একটা হচ্ছে বাজেটের কম্পোনেন্ট। ওকে, এই দুটো জায়গায় একটু ভালো করে জানতে হবে। তো প্রথম যেটা হচ্ছে বলছে টাইপস অফ বাজেট, যে বাজেট কত ধরনের হয়ে থাকে। বাজেট জেনারেলি বাজেট হয়ে থাকে আমাদের 4 ধরনের। একটা হচ্ছে জিরো বেসড বাজেটিং। জিরো বেসড বাজেটিং মানে জিরো বাজেট কি, এটা হচ্ছে মেথড অফ হুইচ অল বাজেট অ্যালোকেশনস আর সেট টু নিল। মানে যেখানে জিরো বেসড বাজেট হবে সেখানে যেখানে কোনো সেক্টরে যে নীল অ্যাট বিগিনিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে কোনো অর্থবর্ষ, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা অর্থবর্ষ বলা হয়, তার শুরুতে কি হয় যে অল বাজেটারি অ্যালোকেশন সেট টু নীল, মানে সবকিছুকে সেট করা হয়েছে জিরো থেকে, যে আমাদের হচ্ছে এই পারপাসে আমাদের কোনো সেভিংস নেই বা কিছু নেই, তাহলে সবকিছুকে সেট করা হয় যে প্রথমে কত জিরোতে, জিরোতে সেট করে তারপর আমরা বাজেট গুলোকে অ্যানাউন্স করে থাকি, মানে কত টাকা খরচ হতে পারে সেই কারণে, যেটাকে আমরা বলি জিরো বেসড বাজেটিং মেথড ইন হুইচ অল বাজেটারি অ্যালোকেশন আর সেট টু নীল, নীল মানে জিরো। জেন্ডার বাজেটিং কি, যেটা আগে ছিল না, 2004-5 সাল থেকে জেন্ডার বাজেটিংটা নিয়ে আসা হয়। এটা একটু করে রাখবে যে কত সালে ভারতে প্রথমবার জেন্ডার বাজেটিং কনসেপ্ট নিয়ে আসা হয়, 2004-5-এ। এটা কি ছিল, এখানে টু কন্ট্রিবিউট টুয়ার্ডস দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড রিমুভাল অফ ইনইকুয়ালিটি বেসড অন জেন্ডার, যে মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য, মেয়েরা যাতে সঠিকভাবে মানে সমস্ত জায়গায় তারা যাতে এম্পাওয়ার্ড হতে পারে, মানে স্বনির্ভর হতে পারে, মেয়েদেরকে এম্পাওয়ার্ড করার জন্য যে বাজেট করা হয় এটাকে জেন্ডার বাজেটিং বলা হয়। মানে যেখানে মেয়েদের ওপরে, মেয়েদের জন্য বেশি কিছু প্রকল্প দেওয়া বা তাদেরকে বেশি সুবিধা দেওয়া বা তাদের জন্য কিছু এক্সট্রা স্কিম করা, এগুলো জেন্ডার বাজেটিং এর মধ্যে পড়ে। কিছু হয় আবার ক্যাপিটাল বাজেটিং, যে একটা ইনভেস্টমেন্ট অ্যাপ্রিভাইজাল ইজ প্ল্যানিং প্রোগ্রেস ইউজ টু ডিটারমাইন whether long term investment such as new machinery, new plants, new products worth the funding of as through capitalization structure debt empty. Capital budget include capital receipt and payment of the government. ক্যাপিটাল বাজেটিং কি হবে, যেখানে ইনভেস্ট করা হবে কিসের জন্য, টু ডিটারমাইন whether লং টার্ম ইনভেস্টমেন্ট, যেসব জায়গাতে লং টার্ম, যে হয়তো গভর্নমেন্ট তৈরি করছে একটা, যে আমাদের দেশে তো যে সাপোজ হচ্ছে কোন একটা বড় ফার্ম, যে আমরা সাপোজ করতে চাইছি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে আমরা চাইছি প্রত্যেক স্টেটে অন্তত 5টা করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেন থাকে। তাহলে সেটা যদি করতে হয় তাহলে সেটা তো একটা লং টার্ম প্রসেস, আজকে বললাম মাটি খুঁড়ে বসিয়ে দিলাম সেরকম তো হবে না, এর জন্য একটা লং টার্ম প্রসেস দরকার। তো সেই কোনো বাজেটে যদি সেটা ইনিশিয়েট নেওয়া হয় যে ভারত এটা করতে চাইছে, তাহলে সেই বাজেটের জন্য একটা টাকার অ্যালোকেশন দেওয়া হবে। অর্থাৎ ক্যাপিটাল, যেটা আমাদের ইন্ডাস্ট্রি তৈরির জন্য একটা হিউজ ক্যাপিটালের, মানে ক্যাপিটাল যখন ইনভেস্ট করা হবে সেটাকে আমরা ক্যাপিটাল বাজেটিং বলবো। আরেক ধরনের বাজেট হয় যেটাকে আমরা আউটকাম বাজেট করি, যেটা কি মেজার দা
ডেভেলপমেন্ট আউটকামস অফ অল গভর্নমেন্ট প্রোগ্রামস, সরকার যে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে থাকে এই জনধন যোজনা থেকে শুরু করে, সেখান থেকে যদি এরকম উন্নয়নমূলক প্রকল্প যদি বেশি নেওয়া হয়ে থাকে তখন সেই বাজেটকে আমরা আউটকাম বলবো। যেটা দেখো প্রথমবার পি চিদম্বরম ইউনিয়ন গভর্নমেন্ট থেকে, মানে আমাদের যে কংগ্রেস গভর্নমেন্ট থেকে পি চিদম্বরম প্রথমবার আউটকাম বাজেটের উপর জোর দিয়েছিল। এটা আমাদের কংগ্রেস গভর্নমেন্ট কিন্তু যে ডেভেলপমেন্টের জন্য অনেকটা সচেষ্ট হয়েছিল। যাই হোক, তার কারণ অনেকটাই আমাদের মনমোহন সিং ছিলেন। তো চার ধরনের বাজেট আমরা: জিরো বেসড বাজেটিং, জেন্ডার বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং এবং আউটকাম বাজেটিং। তো আমাদের যদি এমসিকিউ দিয়ে থাকে আমরা এরকম করতে পারবো, আমরা পাবলিক ফাইন্যান্স থেকে অনেক এমসিকিউ করবো, তাহলে আমরা বুঝতে পারবো সেখানে। এবার হচ্ছে বাজেটের কম্পোনেন্টস, বাজেটের মধ্যে কি কি জিনিস থাকে। একটা বাজেট এরকম নয় যে লিখে দিল যে এই খরচ করব, সেরকম বললে তো হবে না। একটা পদ্ধতি অনুযায়ী, একটা প্রসেস অনুযায়ী কিন্তু বাজেটকে করতে হয়, সেটাকে আমরা বলবো কম্পোনেন্টস অফ বাজেট। বাজেটের মধ্যে কোন কোন জিনিস থাকবে। একটা থাকবে অ্যানুয়াল ফাইন্যান্সিং স্টেটমেন্ট। আমি একটু আগেই বললাম বাজেটকেই বলা হয় অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আমাদের আর্টিকেল 112 112 নম্বর আর্টিকেল। তাহলে দ্য ডকুমেন্ট কম্প্রোসাইজেস দ্য রিসিপ্টস অ্যান্ড এক্সপেন্ডিচার অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য কারেন্ট ইয়ার। তাহলে অ্যানুয়াল স্টেটমেন্টের মধ্যে কি থাকবে, যে এই বছর সরকার কোন খাতে কি খরচ করতে চাইছে, বা রিসিপ্ট মানে যে প্রাপ্তিটা পাবে, যে বিভিন্ন জায়গা থেকে গভর্নমেন্ট যে প্রাপ্তিটা পাবে বা যে খরচটা করবে, সেই খরচের যে একটা ডকুমেন্টস বা লিস্ট দেবে, সেটাকে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল মানে স্টেটমেন্ট বলা হয়। প্রিভিয়াস ইয়ার অ্যান্ড বাজেট ইয়ার ইন 3 সেপারেট পার্ট, তিনটে পার্টে থাকে। আমরা পড়েছি আমরা যে কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এবং যেটা বাজেট ইয়ার, তিনটে বছর নিয়ে আমাদের জেনারেলি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয়। যারও তিনটে সেপারেট পার্ট থেকে আমরা তিনটেই পড়েছি: কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড এবং পাবলিক ফান্ড। খরচ যেটা হয় এই তিনটে ফান্ড থেকেই জেনারেলি হয়, তার মধ্যে প্রধান খরচ আমাদের কনসলিডেটেড ফান্ড থেকে হয়। অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমাদের আগের বছরের, এই বছরের আগের বছর এবং এই বাজেট ইয়ারের তিনটে সেপারেট পার্টে দেওয়া থাকে। এবার হচ্ছে ডিমান্ড ফর গ্র্যান্টস। এটা আমরা কনস্টিটিউশন যখন পড়েছিলাম, সংবিধান যখন পড়েছিলাম, তখন ডিমান্ড ফর গ্র্যান্টস পড়েছিলাম। এটা জেনারেলি দেখো এই পার্টটা আমরা অলরেডি কনস্টিটিউশনে পড়ে এসেছি। যে যাদের আমাদের ব্যাচ 3 আছে, তোমাদের পার্লামেন্ট হয়েছে, ব্যাচ 4 তোমাদের এখনো হয়নি, সেখানে আমরা দেখবো এগুলো হয়ে থাকে, বাজেটের ব্যাপারটা ওখানে বলা আছে। ডিমান্ড ফর গ্র্যান্টটা হচ্ছে the estimates of the expenditure are presented in Lok Sabha in the form of demand of grant. Ministry wise demand for the grant presented in the Lok Sabha. কি হয় ডিমান্ড ফর গ্র্যান্ট কি, যে যখন বাজেটটা পেশ করা হলো তখন তো সে বাজেটের জন্য টাকা তো অ্যালট হয়নি, অ্যালট তো সেই মুহূর্তে হয়নি, তাহলে সেই মুহূর্তে খরচের জন্য তো কিছু টাকা দরকার। সেই টাকা যেটা প্রয়োজন সেটা কি করে, পার্লামেন্ট আগে থেকে কিছু টাকা অ্যালট করে থাকে। ওকে, সেটাকেই আমাদের বলা হয় ডিমান্ড ফর গ্র্যান্ট। তো এর মধ্যে পুট অন অ্যাকাউন্ট, ক্রেডিট অন অ্যাকাউন্ট, এভাবে অনেক রকম টার্ম আছে যেগুলো এখানে বলা নেই। সেখানে জাস্ট মনে রাখবে এখানে ছোট করে, যে বাজেট যখন বাজেট পাস করার আগে যে খরচগুলো হয় লোকসভাতে, সেগুলো ডিমান্ড অফ গ্র্যান্টস হিসাবে পেশ করা হয়, যে আমি এই পারপাসে এই খরচ করতে চাইছি। তাহলে সেই গ্র্যান্টটাকে মঞ্জুর করবে, যে এই মিনিস্ট্রি হয় যে অর্থ দপ্তর থেকে এত টাকা খরচ হবে, ফাইন্যান্স দপ্তর থেকে এত টাকা, ডিফেন্স থেকে এত টাকা খরচ হবে, সেই অনুযায়ী গ্র্যান্ট দিয়ে থাকে, বলে থাকে যে আমার এই পারপাসে খরচ হবে। সেগুলো ডিমান্ড মানে আমি এইটা খরচ করতে চাইছি, তার একটা প্রতিবেদন হিসেবে দেওয়া থাকে আর্টিকেল 113-তে। আর্টিকেল 114 ক্লজ 3 তে থাকে, যেটা আমাদের বলা হয় অ্যাপয়েন্টমেন্ট বিল বলা হয়ে থাকে। অ্যাপয়েন্টমেন্ট বিলটা কি, এখানে থাকে আর্টিকেল 14 ক্লজ 3 তে, এখানে বলা থাকে যে stipulates that no amount can be withdrawn the consolidated fund of India without the enactment of the appropriation bill. অ্যাপ্রোপ্রিয়েশন বিল কি, যে কনসলিডেটেড ফান্ড থেকে কোনো টাকা কিন্তু খরচ করা যাবে না এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের ছাড়া। মানে বলেছি পার্লামেন্টের অনুমোদন ছাড়া কোনো টাকা কিন্তু কনসলিডেটেড ফান্ড থেকে খরচ করা যায় না। কনসলিডেটেড ফান্ড থেকে টাকা খরচ করতে চাইলে অবশ্যই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে কিন্তু করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েশন বিলের মাধ্যমে মানে অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে অ্যাপ্রোপ্রিয়েট থেকে কথাটা এসছে, অ্যাপ্রোপ্রিয়েশন বিল মানে যে এটাকে মান্যতা দেওয়া হয়েছে, যে অ্যাপ্রুভ করেছে। ওকে, অ্যাপ্রুভাল বিল থেকে, অ্যাপ্রুভাল বিল যদি পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ না করে তাহলে খরচ করতে পারবে না, অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা এসেছে। আর অ্যাট লাস্ট যেটা হয় আমাদের ফাইন্যান্স বিল হয়ে থাকে, যেটা আমাদের আর্টিকেল 110 ক্লজ এ তে আমাদের বলা রয়েছে ফাইন্যান্স বিল সম্পর্কে, যেটা আমাদের অর্থ বিল বা ফাইন্যান্স বিল বলা হয়, মানি বিল বলা হয়, যেটাকে প্রেজেন্টেড টু এনাক্ট এ ল ফর ইম্পোজিশন, অ্যাবলিশন অ্যান্ড রিমিশন
অল্টারনেশন অফ রেগুলেশন অফ ট্যাক্সেস প্রপোজড ইন দ্য বাজেট। তো অর্থ সংক্রান্ত যদি কোনো বাজেট জেনারেলি মানি বিল হয়ে থাকে, তার মধ্যে কিছু ফাইন্যান্স বিল থাকে যার মাধ্যমে আমরা ট্যাক্স ইম্পোজ করতে পারি, বাজেটের মধ্যে নিউলি ট্যাক্স ইম্পোজ করতে পারি, বা কোনো ট্যাক্সেশন ব্যবস্থাকে পরিবর্তন করতে পারি, বা কোনো ট্যাক্সেশন ব্যবস্থার মানে বন্ধ করে দিতে পারি, সেগুলো আমাদের ফাইন্যান্স বিলের মধ্যে থাকে। তো আমরা একটু এটাই ডিসকাস করলাম কত ধরনের বাজেট হয় আর বাজেটের কি কি কম্পোনেন্ট। ওকে, এবার আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম এটা আমাদের ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্সের ভাগগুলো আমরা পড়েছিলাম। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা বলেছিলাম ইনকাম ট্যাক্স সম্পর্কে পড়েছিলাম, কর্পোরেশন ট্যাক্স সম্পর্কে পড়েছিলাম, ম্যাট যেটাকে বলা হয়, তারপরে আমরা ইন্টারেস্ট ট্যাক্স, হোটেল রিসিপ্ট ট্যাক্স, ফ্রিঞ্জ বেনিফিট ট্যাক্স, তারপরে এসটিটি সিকিউরিটিজ ট্রান্সপোর্টেশন ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো আমরা পড়েছি। ওয়েলথ ট্যাক্স, স্টেট ডিউটি, গিফট ট্যাক্স, এগুলো ছিল। তো ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আমরা বলেছিলাম এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, যেগুলো আমাদের জেনারেলি গভর্নমেন্ট যদি চায়, স্টেট গভর্নমেন্ট চায়, তাহলে এগুলোকে ইনিশিয়েট করতে পারে। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইউনিয়ন গভর্নমেন্ট জেনারেলি কাস্টম ডিউটি করে থাকে, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি করে থাকে, সার্ভিস ট্যাক্স নিয়ে থাকে, আর সিএসটি সেন্ট্রাল সেলস ট্যাক্স করে থাকে। স্টেট গভর্নমেন্টের আমরা পড়েছিলাম কি কি ট্যাক্স থাকে। আর রেভিনিউ এক্সপেন্ডিচারের মাধ্যমে আমরা পড়েছিলাম যে কোন কোন জিনিসের সাবসিডিজ জেনারেলি গভর্নমেন্ট করে থাকে। এতটা অব্দি মনে হয় আমি আগের দিন বলেছিলাম, তাই তো? এতটা পড়িয়েছিলাম তো, মনে আছে না সব ভুলে গেছো? কেউ একবার দেখোনি, মনে আছে? এতটা হয়েছিল তো? আমার মনে হচ্ছে এতটা হয়েছিল। ওকে, ঠিক আছে। তো মাঝখানে শুধু বাজেটের ওই পার্টটা আমি অ্যাড করেছি। আচ্ছা, এবার আমরা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিসের মধ্যে আসবো, সেখানে হচ্ছে কিছু ট্যাক্স ক্লাসিফিকেশন। আচ্ছা, এটা বলেছিলাম প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর প্রপোর্শনাল ট্যাক্স, এগুলো বলেছিলাম? হ্যাঁ স্যার। এটা হয়নি না? ওকে, আচ্ছা, তাহলে এখান থেকেই আছে। আচ্ছা, এবার দেখো ট্যাক্সের ক্লাসিফিকেশন, যে ট্যাক্স যেটা হয় সেটা কত রকমের হয়, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, এগুলো তো আমাদের ভাগ হয়ে গেল। এবার ট্যাক্সের ক্লাসিফিকেশন হয়, কিছু ট্যাক্স হয় প্রোগ্রেসিভ ট্যাক্স। টার্ম গুলো একটু ভালো করে বুঝবে, যে প্রোগ্রেসিভ ট্যাক্স কোনো কিছু প্রোগ্রেস করার জন্য। আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার কোথায় আছে বলো তো? আচ্ছা, রেভিনিউ এক্সপেন্ডিচার, আচ্ছা, এখানে বলেছিলাম যে রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে যে এই যে আমি এখানে এটা কি পড়াচ্ছিলাম, যে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যে ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার কোন কোন জিনিসের উপর ট্যাক্স কালেক্ট করে থাকে, তার মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের উপর কাস্টম ডিউটি, সেন্ট্রাল এক্সাইজ ডিউটি হয়, সার্ভিস ট্যাক্স আর সিএসটি হয়। আর স্টেট গভর্নমেন্ট কি কি জিনিসের উপরে করে? আর রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে যে কিছু হয়, যে খরচ থাকে, যেগুলো কি হয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট উভয়ই সেই জায়গায় খরচ করে, এবং যেই জায়গাগুলোতে খরচ হয় ম্যান্ডেটরি, মানে সেই জায়গাগুলো তুমি চাইলে খরচ, এই জায়গাগুলো তুমি বন্ধ করতে পারবে না, মানে তোমাকে দিতেই হবে, মানে তুমি চাইলেও এগুলো বন্ধ করতে পারবে না। সেই খরচগুলো মানে যেগুলো আমাদের এক্সপেন্ডিচার হবেই, তুমি বন্ধ করতে পারবে না। তুমি চাইলে আজকে মোটর ভেহিকেল ট্যাক্স উঠিয়ে দিতে পারো, লাক্সারি ট্যাক্স উঠিয়ে দিতে পারো, এন্টারটেনমেন্ট ট্যাক্স উঠিয়ে দিতে পারো, তারপর আমাদের কাস্টম ডিউটি উঠিয়ে দিতে পারো, তারপরে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এগুলো তুমি উঠিয়ে দিতেই পারো, চেঞ্জ করে দিতে পারো। কিন্তু যেগুলো আমাদের রেভিনিউ এক্সপেন্ডিচার রয়েছে, সেগুলো কিন্তু আমরা কখনোই বন্ধ করতে পারবো না, সেগুলো দেওয়া ম্যান্ডেটরি। তার মধ্যে ইন্টারেস্ট পেমেন্ট, মানে গভর্নমেন্টকে কি হয় দেখবে, গভর্নমেন্ট দেখবে এই 500 কোটি টাকা লোন নিয়েছে, তার জন্য তাকে যে ইন্টারেস্টটা দিতে হচ্ছে, সেটা কিন্তু গভর্নমেন্টকে দিতেই হবে, যে থাকুক নাই থাকুক গভর্নমেন্টকে কিন্তু ইন্টারেস্ট দিতেই হবে। সাবসিডিজ যে গভর্নমেন্ট দিয়ে থাকে ফুড, ফার্টিলাইজার, পেট্রোলিয়ামের উপর, এগুলো ম্যান্ডেটরি। আস্তে আস্তে বন্ধ করছে, কমাচ্ছে, কিন্তু এখনো কিন্তু বন্ধ করতে পারছে না। ডিফেন্স পারপাসে গভর্নমেন্টকে কিন্তু খরচ করতেই হবে। গ্র্যান্টস ফর স্টেট গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় মানে রাজ্য সরকার, রাজ্যগুলোকে যে অনুদান বা গ্র্যান্ট দেওয়া হয়, এটা দিতেই হবে। পেনশন, যে পেনশন এখন দেখো বর্তমানে আস্তে আস্তে পেনশন স্কিমটা বন্ধ করা হচ্ছে, কিন্তু যারা পেনশন পাচ্ছে তাদের পেনশন কিন্তু কখনোই বন্ধ করতে পারবে না, তাহলে সেই খরচটা তার উপর যাবে। পুলিশ এক্সপেনশন, জেনারেল ইলেকশন, ইলেকশনের সময় যে খরচ হয় সেটা, পোস্টাল ডেফিসিট, পোস্টাল আমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস যেটা থাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থাকে, যে পোস্টালের যদি কোনো কিছু ডেফিসিট হয় সেই খরচগুলো কিন্তু দিতেই হবে। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে সেইগুলো যেগুলোর খরচ গভর্নমেন্টকে বিয়ার করতেই হবে, চাও কি না চাও। বুঝতে পারলো? হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার দেখো আমরা যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে ট্যাক্স ক্লাসিফিকেশন। তার মধ্যে প্রথম হচ্ছে দেখো প্রোগ্রেসিভ ট্যাক্স। তো হোয়াট ইজ প্রোগ্রেসিভ ট্যাক্স? প্রোগ্রেসিভ ট্যাক্সটা কি? প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে সিস্টেম অফ ট্যাক্সেশন বেসড অন এবিলিটি টু পে
খুব ইম্পর্টেন্ট, আমি কিছু জায়গা দেখো হাইলাইট করব, সেই জায়গাগুলো কিন্তু একদম বেদ বাক্যের মতো করবে, কারণ কি এই লাইনগুলো তুলেই কিন্তু ডাইরেক্ট কোশ্চেন হবে। এমসিকিউ এই লাইনগুলো তুলেই, নোটস এইভাবেই করা হয়েছে যাতে তোমরা টু দা পয়েন্ট যদি ভালো করে পড়ো, একটু খুঁটিয়ে অ্যান্সার কিন্তু ডাইরেক্ট দিতে পারো। প্রোগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যেগুলো হচ্ছে বেসড অন এবিলিটি টু পে, মানে যার ট্যাক্স দেওয়ার ক্ষমতা রয়েছে তাদেরকে সেই অনুযায়ী যে ট্যাক্সেশন ব্যবস্থা হয় সেটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলা হয়। মানে যেটা বলছে দেখো, হায়ার দ্য ইনকাম মোর ইজ দ্য ট্যাক্স রেট লেন্ডিং মোর রেভিনিউ। কি হয় আমাদের, দেখবে যে ট্যাক্সেশন সিস্টেম হয়, ট্যাক্সের যে ব্যবস্থাটা হয়ে থাকে আমাদের কি হয়, যে সাপোজ যাদের মানে ইয়ারলি ইনকাম, যাদের ইয়ারলি ইনকাম সাপোজ ধরো 2 লাখ টাকা থেকে 3 লাখ টাকা, তারা তাদের ইনকামের 10% ট্যাক্স দেবে, এরকম থাকে। যাদের ইয়ারলি ইনকাম আবার রয়েছে 3 থেকে সাপোজ ধরো 6 লাখ টাকা, তারা 15% ট্যাক্স দেবে। যাদের ইয়ারলি ইনকাম রয়েছে 7 থেকে 12 লাখ টাকা, তারা 20% ট্যাক্স দেবে। এইভাবে কিন্তু আমাদের ট্যাক্সেশন ব্যবস্থাটা রয়েছে, মানে যার ইনকাম যত বেশি তাকে বেশি পরিমাণ ট্যাক্স দিতে হবে। ওকে, এটাকে আমরা বলছি, এই যে ট্যাক্সেশন সিস্টেম, এটাকে আমি বলছি প্রোগ্রেসিভ ট্যাক্স। ওকে, তাহলে ইফ দ্য ট্যাক্স রেট ইজ ইনক্রিজ ইন দ্য সাইজ অফ দ্য ট্যাক্স বেস, তার মানে যে ট্যাক্স রেট যদি ইনক্রিজ করে ট্যাক্স বেসের উপর, মানে যত টাকার উপর ট্যাক্স দেওয়া হচ্ছে, ট্যাক্সের যত টাকা ট্যাক্স দিচ্ছে তার উপর যদি ট্যাক্স রেট ইনক্রিজ করে, তাহলে সেই ট্যাক্সেশন সিস্টেমকে আমরা বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স। যেমন যেগুলো আমাদের ডাইরেক্ট ট্যাক্স হয়ে থাকে সেগুলোর কিন্তু জেনারেলি প্রোগ্রেসিভ নেচারে হয়। আমি বললাম, এই কথাটাই আমি বললাম যে আমাদের যে ডাইরেক্ট ট্যাক্স হয় সেটা কিন্তু প্রোগ্রেসিভ নেচারে। যেমন হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স, ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স প্রোগ্রেসিভ হয়। আচ্ছা, এখানে আমি একটা কথা জিজ্ঞেস করব, তোমাদের ব্যক্তিগত মতামত যে এই সিস্টেমটা ঠিক না ঠিক না, যে যাদের বেশি ইনকাম করছে তাদের বেশি ট্যাক্স দেওয়া উচিত, বেশি পার্সেন্টেজ ট্যাক্স দেওয়া উচিত, এটা ঠিক না ভুল? তোমার কি মনে হয়? মতামত চাইছি। উত্তম, কি মনে হয়? हाँ सर, ठीक सर। ঠিক। আচ্ছা, বাকিরা শিখা, ত্রিপর্ণা, শিউলি, মৈত্রী, হ্যাঁ প্রত্যেকে? স্যার, ঠিক মনে হয়। আচ্ছা, এমন কেউ আছো যেটার অপোজে কথা বলবে না স্যার এটা ভুল, এটা হওয়া উচিত নয়, প্রত্যেকের একই পরিমাণ ট্যাক্সেশন হওয়া উচিত, এমন কেউ আছো? মানে পরিমাণটা যদি সেরকম হয়, পরিমাণটা এমন হয় উচিত যাতে যার কম ইনকাম সেও যেন দিতে পারে। মানে পরিমাণটা তুমি, আমি এখানে পরিমাণ নিয়ে বলছি না, আমি ট্যাক্স নিয়ে পার্সেন্টেজ নিয়ে বলছি। আমি এখানে বলছি টোটালি পার্সেন্টেজ, যে তুমি মাসে বা ইয়ারলি 2 লাখ টাকা ইনকাম করো, 2 লাখ টাকা তোমার 10% তুমি ট্যাক্স দিবে। ওকে, আরেকজন যে ব্যক্তি সে ইয়ারলি 20 লাখ টাকা ইনকাম করে, তার কি 20% ট্যাক্স দেওয়া উচিত না তার 10% ট্যাক্স দেওয়া উচিত? তোমার কি মনে হয়? আমি বলছি এমন কেউ কি আছো যার বক্তব্য এটা যে স্যার যে 2 লাখ টাকা ট্যাক্স দিচ্ছে, ইনকাম করছে ইয়ারলি, সেও 10% দেবে, যে 20 লাখ টাকা ইনকাম করছে সেও 10% ট্যাক্স দেবে? এটা কি হওয়া উচিত না হওয়া উচিত? প্রত্যেকের কি মনে হচ্ছে হওয়া উচিত নয়, তাই তো? উচিত নয় তো প্রত্যেকেরই? প্রত্যেকেই বলছো তো যে হওয়া উচিত না, তাই তো? কেউ সাপোর্ট করছো কি যে হ্যাঁ হওয়া উচিত? আমি তোমাদের বলবো, আমি তোমাদের তার যুক্তি দেবো, তারপর তোমাদের মতামত জিজ্ঞেস করবো অবশ্যই। আমি চাইছি সেরকম কেউ কারো মাথায় আসছে না। আচ্ছা, তাহলে আমি আলাদাই হওয়া উচিত। আলাদাই হওয়া উচিত। ওকে, তাহলে আমি একটু এক্সপ্লেন করি যে কেন আমার মতে, ঠিক আছে? এবার সেই কারণে দেখো, এই কারণে আবারও আছে, যাদের ইনকাম দেখো 2 লাখ টাকার নিচে, মান্থলি যাদের ইনকাম 2 লাখ টাকার নিচে, তাদের কোনো রকম ট্যাক্সই দিতে হচ্ছে না, 0% ট্যাক্স, তারা কোনো ট্যাক্সই দিচ্ছে না। আর যত উপরের দিকে যাচ্ছে তাদের হায়ার ট্যাক্স দিচ্ছে। এবার আমাকে একটা কথা বলো, যে ব্যক্তিটা, ইয়ারলি 2 লাখ টাকা ইনকাম করছে, সে পাবলিক সেক্টর বলো প্রাইভেট সেক্টরে বলো যাই করো, সে যে 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে, সে নিশ্চয়ই 4 লাখ টাকার কাজ করছে বা 3 লাখ টাকার কাজ করছে, আমি প্রাইভেট সেক্টরই বলছি। আর যে লোকটা 20 লাখ টাকা স্যালারি পাচ্ছে, সে নিশ্চয়ই 30 লাখ টাকার কাজ তো করছে, নাহলে কোম্পানি তো তাকে এমনি এমনি টাকা দেবে না, হ্যাঁ কি না? তার মানে সে এত টাকা যে ইনকাম করছে, সে কিন্তু টাইম বেয়ারটা অনেক বেশি করছে এই ব্যক্তির থেকে। 2 লাখ টাকার ইনকামের ব্যক্তির থেকে 20 লাখ টাকা ইনকাম করার ব্যক্তি কিন্তু অনেক বেশি টাইম দিচ্ছে। তাহলে
যে বেশি ইনকাম করছে সে টাইমও বেশি দিচ্ছে, এই কারণের জন্য সে তার ফ্যামিলিকে টাইম কম দিচ্ছে, কাজের প্রতি তার হিউজ ডেডিকেশন আসছে, প্লাস এই স্যালারি রেঞ্জে যেতে গেলে তার একটা কোয়ালিটি দরকার, এমনি এমনি তো কোম্পানি তাকে দিয়ে দেবে না এই টাইপের প্যাকেজ। তাহলে যে ব্যক্তি বেশি ইনকাম করছে সে নিশ্চয়ই যোগ্যতা রাখে এত টাকা ইনকাম করার, তাহলে যে বেশি যোগ্য ব্যক্তি সে কেন হায়ার ট্যাক্স দেবে, আর যে ব্যক্তি লো ইনকাম করছে সে কেন কম টাকা ট্যাক্স দেবে? আর যে ব্যক্তি 1.5 লাখ টাকা ইনকাম করছে সে কি তাহলে তার দেশের প্রতি তার কোনো কন্ট্রিবিউশন নেই, ট্যাক্স দেওয়া তার কোনো দরকার নেই? ইনকাম কম বলেই যে তাকে ট্যাক্স দিতে হবে না সেটা কি ঠিক? এবার বলো, যে লোকটা 20 লাখ টাকা ইনকাম করছে সে যখন দেখছে আমাকে 20% ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু আমার নিচে যে আছে 19 লাখ টাকা ইনকাম করছে সে 10% ট্যাক্স দিচ্ছে, তাহলে তার মনে হবে না যে আমি 1000 টাকা বেশি, মানে 1 লাখ টাকা বেশি ইনকাম করছি বলে আমাকে কত টাকা বেশি ট্যাক্স দিতে হচ্ছে? সে তখন তার মনে হবে না যে সে তখন কাজের প্রতি কি ঢিলেমি দেবে না? তার কি মনে হবে না যে আমার সাথে পার্সিয়ালিটি করা হচ্ছে? বলো, কি মনে হচ্ছে উত্তম? কি মনে হচ্ছে বলো? কথার পিছনে যুক্তি আছে না? যুক্তি? ট্যাক্স বেশি দেয় তারা হ্যাঁ, গর্বের সাথে হ্যাঁ, বলে যে সেটা আমরা আপনি ঠিক ট্যাক্স বলেছেন। দিয়েছি না কেন। হ্যাঁ, সে তো দিয়েছে, দেখো সে তাদের ইনকামটা তো একটা হিউজ লেভেলের থাকে, সেটা তো। এবার আমি যে কথাটা বললাম, ইনকামটা যে হিউজ লেভেল সেটা দেখানোর একটা ব্যাপার থাকে। উম, এবার এবার আমি যেটা বললাম সেটা কি এগ্রি করছো না মনে হচ্ছে না? আলাদাই হওয়া উচিত, বেশি যাদের ইনকাম বেশি হওয়া উচিত, কি মনে হচ্ছে? কিছুটা ধারণা কি? কোয়ালিটি কিছুটা, অনুযায়ী তো। তাহলে অবভিয়াসলি তার কোয়ালিটি আছে বলে সে পাচ্ছে, তাকে তো এমনি এমনি স্যালারি দেওয়া হচ্ছে না, তাই না? দেখো সবচেয়ে ভালো ট্যাক্সেশন ব্যবস্থা কি, বলো? স্যালারির বেসিসেই কেন ভাবছেন, বিজনেসের বেসিসেও ভাবুন। বিজনেসের বেসিসে বলতে বলো বলো বলো, কি বলছো বলো, একদম বলো। কাজ করে না, অনেকে তো বিজনেসও করে। হুম। তো বিজনেসের বেসিস তারা অনেক বেশি টাকা রোজগার করে নেবে, দিয়ে তারপরে কম টাকা ট্যাক্স দিয়ে কেটে পড়বে, ওইটি তো হবে না। তো সেই জন্য বিজনেসে যাতে কেটে না পড়তে পারে সেই জন্যই তো ইন্ট্রোডিউস করা হয়েছে জিএসটি, সেই জন্যই তো ইন্ট্রোডিউস করা হয়েছে জিএসটি। এবার সেই বিজনেসম্যান যদি জিএসটি ফাঁকি দিয়ে জিনিস বিক্রি করে সেটা গভর্নমেন্টের কি করার আছে? আর সেই জায়গায় তুমি যদি ভাবতে চাও যে তুমি তোমার পয়েন্টটাকে নিয়ে আমি বলছি, যে একজন সাপোজ গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, সে মান্থলি 25,000 টাকা স্যালারি পায়, কিন্তু সে মান্থলি ঘুষ খায় 3 লাখ টাকা, তাই না? তাহলে তার ক্ষেত্রে তুমি কি বলবে? সেও তো ফাঁকি দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিজনেস আর এর মধ্যে পার্থক্য বুঝতে পারলে এসব কি বললাম আমি? না মানে আপনি যারা অনেক বড় বড় ব্যবসায়ী ধরুন, তারা এখন আমরা যদি বলে আমি একটি এর মতো যে একটা পাতি মাছ ব্যবসা করে তার মতো ট্যাক্স দিই, তাহলে কি দেশ চলবে? দেখো আমার মতে যে একটা মাছ ব্যবসায়ী সে যদি পার ডে 100 টাকা ইনকাম করে আমার মতে তারও উচিত 10 টাকা ট্যাক্স দেওয়া। আর যে পার ডে 1 লাখ টাকা ইনকাম করে আমার মতে তাকেও 10% ট্যাক্স দেওয়া উচিত। কেন বলতো? কারণ সে যে 10 টাকা ট্যাক্স সে দিচ্ছে তখন কিন্তু তার তখন মনে হবে যে আমাকে 10 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, তার মানে আমাকে পরের দিন 100 টাকার জায়গায় 200 টাকার ব্যবসা করতে হবে। আর তাকে যদি পুরো টাকাটা দিয়ে দেওয়া হয় তার তো মনে হবে আমার তো চলে যাচ্ছে, আমি কেন নিজের উন্নতি করব? বুঝতে পারলাম হ্যাঁ, ঈশা? সবাইকে ট্যাক্স দেওয়া উচিত, এটা আমিও মনে করি যে প্রত্যেকেরই ট্যাক্স দেওয়া উচিত, কিন্তু সেই নিয়মটা তো আমাদের দেশে নেই। নেই। আমাদের দেশে তো খালি 2.5 লাখের উপর যারা ইনকাম করে তাদেরই মানে ট্যাক্স নেওয়া হয়, সেটা আলাদা। কিন্তু আমি বলতে চাইছি যে ধরুন যারা প্রচুর বড় লোক, প্রচুর একদম মানে অনেকটাই হয়তো 1 কোটি 2 কোটি টাকার ইয়ে আছে, আপনার মান্থলি ইনভেস্টমেন্ট আছে। মান্থলি মান্থলি আমি বললাম মান্থলি 1 কোটি টাকা ইনকাম করে। আমি বলছি Monthly মান্থলি তাই 1 কোটি টাকাই বলছি, আমি মান্থলি বলছি 1 কোটি টাকা। বলো। হ্যাঁ, তারাও যদি সেম ধরুন 10 টাকাই দিয়ে চলে আসে তাহলে তো একটু প্রবলেম হয়ে যাবে সেক্ষেত্রে, তখন তো আর মানে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতিও হয়ে যেতে পারে হয়তো। দেখো তাহলে ভালো পয়েন্ট তুমি বলেছো। বড় লোকদের বড় লোকই থাকবে, তাহলে তারা ক্ষতিটা করতে হবে, আর যারা গরিব ক্ষেত্রে অসুবিধাটা হবে। একদম এই এই যেই মেন্টালিটি নিয়ে তোমরা কথাটা বললে না, প্রপার এই মেন্টালিটির জন্য ইন্ডিয়ান ইকোনমি দাঁড়াতে পারে না। যে অ্যাকচুয়ালি যে কনসেপ্টটা তোমাদের মাথায় এসছে এটাই কনসেপ্ট ইন্ডিয়ান
ইকোনমির এটাই কনসেপ্ট। এই কারণে ইন্ডিয়ান ইকোনমি এতটাই খারাপ লেভেলে আছে। এবার আমি তোমাকে একটা কথা বলছি, যে যে ব্যক্তি সাপোজ যে ব্যক্তি মান্থলি 25,000 টাকা ইনকাম করে, ওকে, মান্থলি 25,000 টাকা ইনকাম করে, সে ক টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বা বিজনেস পারপাসে ইউজ করে? করে? করেই না, একদম নীল, করে না। কিন্তু যে ব্যক্তি মান্থলি বা বলো ইয়ারলি 1 কোটি টাকা ইনকাম করে, সে শেয়ার মার্কেট বলো বিজনেসে কত টাকা ইনভেস্ট করে ভাবো। এই যে আম্বানির কথা বলছি, টাটার কথা বলছি, এরা এত টাকা ইনভেস্ট করতে পারে কেন? কারণ এদের এত টাকা ক্যাপিটাল আছে। এবার ভাবো, ওই লোকগুলোর কাছ থেকে যদি আমি হায়ার পার্সেন্টেজে ট্যাক্স নিতে থাকি, তাহলে ওদের কি মনে হবে আমি এত টাকা গভর্নমেন্টকে দিচ্ছি ট্যাক্স হিসাবে, আর গভর্নমেন্ট সেই টাকা নিয়ে কি করছে? ওয়েলফেয়ার করছে, ঘন্টা করছে, কিচ্ছু করছে না। তাহলে গভর্নমেন্ট যদি আমাদের কাছ থেকে কম ট্যাক্স নিয়ে থাকে, তাহলে আমরা আরেকটা বিজনেস তৈরি করতে পারবো, একটা বিজনেস মেন্টালিটি তৈরি হবে, মানে আরো বেশি টাকা ইনভেস্ট করবে। আমাদের টাকা নিয়ে ক্যাপিটাল ফর্ম করে কি ইনভেস্ট হয়? আর তার জায়গায় তুমি আম্বানি বলো, রিলায়েন্সের বলো, তারা কিন্তু টোটালটাই ইনভেস্ট করে। গভর্নমেন্ট জব হয়, টোটাল জবের 5% হয় না। যেগুলো হচ্ছে প্রাইভেট সেক্টরে 95% জব থাকে। তাহলে এই পয়েন্টটা মাথায় আসবে এসা? কি বললাম বুঝতে পারছো? কি বললাম বুঝতে পারছো? আর একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে ট্যাক্সেশন ব্যবস্থায় যারা প্রাইভেট সেক্টরে থাকে না ট্যাক্সেশন ব্যবস্থায়, এদের ব্যাপারটা, এদের টাকাটা এতটাই বেশি হয়, এরা কিন্তু আর লাভ করব এই মেন্টালিটি নিয়ে কিন্তু বিজনেস করে না। এদের কিন্তু মেন্টালিটি চলেই যায় ওয়েলফেয়ারের জন্য। মানে যেগুলো যে রতন টাটার বলো বা আম্বানির বলো, এরা যে পরিমাণ টাকা আমাদের দান করে বা বিভিন্ন জায়গায় লাগায়, সেই টাকাটা ভাবনার বাইরে। তুমি আমি সেটা ভাবতেই পারি না। এবার দেখো, তারা যদি বেশি টাকা গভর্নমেন্ট, যে ট্যাক্স থেকে ওরা মুক্ত হওয়ার জন্য এসব করে থাকে। এক্স্যাক্টলি ট্যাক্স থেকে মুক্ত হওয়ার জন্য করে থাকে, তাদের যদি হায়ার ট্যাক্স দিতে হয়, তখনই তো তারা ফাঁকি মারার চেষ্টা করবে। যদি তারা দেখে যে প্রত্যেকেই 10% ট্যাক্স দিচ্ছে, তখন কি তাদের মেন্টালিটি হবে যে ট্যাক্সটা ফাঁকি দিই? ভেবে দেখো তো, তখন তাদের মনে হবে পুরো ট্যাক্সটাই দিই। রোজগার করে তার 10%, মানে বলো বলো। প্রত্যেক 100 টাকা রোজগার করে তার 10%, হ্যাঁ, প্রত্যেকে যার টাকাটা রোজগার করে তার একটা অ্যামাউন্ট নাকি? তার পার্সেন্টেজ 25,000 টাকা 10%, 10 কোটি টাকা 10%। আমি বলছি না 10 টাকা, অ্যামাউন্ট সেম নয়, পার্সেন্টেজ সেম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পার্সেন্টেজ, ঠিকই আছে। পার্সেন্ট অ্যামাউন্ট কেন হতে যাবে? আরে 25,000 টাকা যে ইনকাম করছে, সে 1,000 টাকা যদি ট্যাক্স দেয়, আর যে 10 কোটি টাকা ইনকাম করে, সে 1,000 টাকা ট্যাক্স দিলে হবে? তাকে তো 10% দিতে হবে, তাকে 1 কোটি টাকা সে ট্যাক্স দেবে। অবশ্যই সেটা তো দিতেই হবে। পার্সেন্টেজের কথা বলছি আমি, অ্যামাউন্টের কথা একবারও বলি। অ্যামাউন্ট দিলে তো সমস্যা আছে, অ্যামাউন্ট দিলে হয় নাকি সেটা? বুঝতে পারলে এসা কি বললাম পয়েন্টটা? হ্যাঁ স্যার। এই কারণে ইন্ডিয়ান ইকোনমির খারাপ অবস্থা এই কারণে। দেখো, আমি তোমাদের একটা বলেছিলাম যে দুবাইয়ের কথা বলেছিলাম, দুবাই কিন্তু টোটালি ট্যাক্স ফ্রি ইকোনমি। ওখানে কিন্তু কোনো ট্যাক্সেশন ব্যবস্থাই নেই, টোটালি ট্যাক্স ফ্রি ইকোনমি। তাহলে ওই জায়গায় এত ডেভেলপড কেন? দুবাই ট্যাক্স ফ্রি হওয়ার পরেও ডেভেলপড। ওখানে কোনো ট্যাক্স নেই, নাথিং, ইনকাম ট্যাক্স, এ ট্যাক্স, কোনো ট্যাক্সই নেই। তবু ওখানকার ইকোনমি এখন সবচেয়ে টপ যাচ্ছে। হয়তো 5 থেকে 10 বছর পরে দুবাইয়ের ইকোনমি মার্কিন ইকোনমি থেকে অনেক উপরে উঠতে যাবে। কি করে হচ্ছে? যখনই ট্যাক্সেশন ব্যবস্থা আসবে মানুষের মধ্যে, তখনই আসবে যে ফাঁকি দেওয়ার প্রবণতা। গভর্নমেন্ট ঠিক রেভিনিউ কালেক্ট করে নিবে, ট্যাক্স থেকে রেভিনিউ নিয়ে, মানে যদি ভাবে যে সরকার চালাবো, সেই মেন্টালিটি ইন্ডিয়াতে পসিবল, ইন্ডিয়ার লোকেদেরই হয়। কারণ এখানে প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা বা বাস্তব কথা বলতে পলিটিশিয়ানরা ইকোনমি সম্পর্কে এখানকার লোকেরা তো, মানে আপনি ধরুন যদি কোনো কিছু সেক্টরকে বেসরকারিকরণ করে দেওয়া হয়, তাহলে তো আমাদের দিদি পথে নেমে যায়। সেটাই তো বড় কথা। মানে অ্যাকচুয়ালি ট্যাক্স থেকে যে ইনকামটা হয়, সেটাতেই তো মিনিস্টারদের পকেটটা ভরে না। এই বড় কথা। যদি ট্যাক্স আজকে বন্ধ করে দিই, তাহলে মিনিস্টারদের পকেট ভরবে কি করে, টাকাটা তুলবে কি করে? এটা বড় কথা। ওই একটাই কাজ হয়, যেমন দুবাইয়ে ট্যাক্স ফ্রি, তাহলে ওখানে কি তাহলে মিনিস্টারদের পকেট ভরে না? কিভাবে ভরে? ওখানে ওদের ওইসব, কিভাবে চলে? ওখানে ওখানে করাপশন বলে কিছুই নেই, করাপশন, ঘুষ, এসব কিছুই নেই। ওখানে এইসব জিনিস চলেই না। ওখানে ব্যাপারটা ক্রাইম বলো, ট্যাক্সে বলো, প্রত্যেকটা টোটালি আলাদা জিনিস। ওখানে ল খুব স্ট্রং। ল খুব স্ট্রং ওখানে, এতটাই স্ট্রিক্ট ল। প্রতিরক্ষা ব্যবস্থার কোনো কিছু কাজ হয় না? মানে আমাদের যে হ্যাঁ, ট্যাক্স নেওয়া হয়, হ্যাঁ, প্রতিরক্ষার যে আমাদের দেশের যে প্রতিরক্ষার দিক থেকে কোনো কাজ ডিফেন্সের, হয়নি? ডিফেন্সের। হ্যাঁ দেখো, কোনো সে কাজে তো ব্যাপারটা এমন হয়েছে, সেই হচ্ছে সে ও মাই গড সিনেমাটা দেখেছিলে? OMG মুভিটা দেখেছিলে কি? হ্যাঁ স্যার।
তো ওখানে একটা পরেশ রাওয়াল একটা ডায়লগ দিয়েছিল না, যে গুটকা বিক্রি করে সেই ক্যান্সারের হসপিটাল তৈরি করে, মনে আছে ডায়লগটা? হ্যাঁ স্যার সেই দিয়েছি। সেই সেই ডায়লগটা মনে রাখবে, তাহলে অ্যান্সারটার উত্তর পেয়ে যাবে। তো অবভিয়াসলি যে ট্যাক্সটা কালেক্ট করছে, যদি 10 টাকা ট্যাক্স কালেক্ট করে, ডিফেন্সে 1 টাকা খরচ করছে, বাকি 9 টাকা তো পকেটে ঢুকাচ্ছে। তো দেখাবে তো আমি পাচ্ছি। এই সিস্টেমেই তো সব আচ্ছা স্যার, গভর্নমেন্ট চলছে আমাদের। বলছি এই যে ব্যাংক, স্যার বলো বলো, বলছি বলো। যে ব্যাংক মার্জ করে দিচ্ছিল, হুম। ব্যাংক মার্জ করে দিচ্ছে, ওর জন্য যে সবাই খুব মানে বিক্ষোভ দেখাচ্ছিল, ওটা কি ঠিক না ভুল? অবশ্যই অবশ্যই, ব্যাংক মার্জ করলে সমস্যাটা হচ্ছে এটাই, দেখো মানে যারা হ্যারাসমেন্ট হয়েছে, সাপোজ ধরো পিএনবির একজনের অ্যাকাউন্ট আছে, এবার মার্জে কি বলতো, পিএনবি ইউবিআই দুটো ব্যাংক আছে, তো পিএনবি সাপোজ 10 জন কাস্টমার আছে, এবার যখন ইউএনবি তে সেই জায়গায় এতে সাপোজ 20টা কাস্টমার আছে, এবার যখন দুটো ব্যাংক মার্জ করলো, এবার প্রত্যেকে একটা যে সার্ভার বলো, একটা সিস্টেম বলো, দুটোকে যখন অ্যাড করা হচ্ছে, তখন কি হচ্ছে, এই যারা 20টা কাস্টমার এখান থেকে এখানে গেল, তখন তাদেরকে আবার নতুন করে অ্যাকাউন্ট নাম্বার, নতুন করে আবার মানে ডেবিট কার্ড সবকিছু দিতে হচ্ছে। ফলে একটা জিনিস ভাবো, তুমি একটা দোকানে গেলে, সেখানে দুটো দোকানে রেডমি ফোন রয়েছে, দুটো পাশাপাশি দোকানে রেডমি ফোন আছে, তো এই জায়গার দোকানদারের ব্যবহার যদি তোমার খারাপ লাগে, তুমি এর দোকান থেকে না কিনে পাশের দোকানে কিনতে যাবে, হ্যাঁ কি না? এবার তোমার কাছে যদি ব্যাংক এখন কমে যায়, দুটো ব্যাংক ছিল, তোমার কাছে অপশনই আছে একটা ব্যাংক, পিএনবি একটাই অপশন আছে, তাহলে একটা যদি ব্যাংক থাকে, পিএনবি সেই জায়গায় তোমার কাছ থেকে যদি টাকা কেটে নেয়, তুমি কার কাছে যাবে? তোমার কি ক্ষমতা থাকবে তোমার ওইখান থেকে সব টাকা তুলে নিয়ে অন্য কোনো ব্যাংকে গিয়ে খুলবে? তাহলে এই কারণেই ব্যাংকে কম্পিটিশন মার্কেটটা এই কারণেই দরকার, যে লোকের মধ্যে একটা ভয় থাকবে, আমি যদি খারাপ ব্যবহার করি কাস্টমারদের সাথে, তাহলে আমার কাস্টমার এখান থেকে বেরিয়ে যেতে পারে। ফলে ব্যাংক যদি এরকম মার্জ হয়ে যায়, লোকের হাতে তো অপশন থাকবে না, দুটো ব্যাংক তিনটে ব্যাংক থাকলে লোকের কাছে অপশনই থাকবে না যে অন্য কোনো ব্যাংকে যাবে, তো বিক্ষোভ হওয়া স্বাভাবিক নয়? বুঝতে পারলে? মানুষ সবসময় ভ্যারাইটি পছন্দ করে। তুমি দেখো না, বাজারে যদি যাও, একটা দেখবে যে এই দোকানে বিরিয়ানিটা ভালো করে না, পাশের দোকানটা ভালো, আমরা সময় ভ্যারাইটি খুঁজি। তো ব্যাংক যদি কমতে থাকে, সমস্যা তো ওখানেই হবে। ফলে দেখো, এখানে যদি ইউবিআই ঢুকতো, 20টা কাস্টমার যেত, এবার মার্চ হয়ে যাওয়ার পর যখন 30টা কাস্টমার হয়ে যাবে, তখন যদি পিএনবি ডুবে, 30 জন কাস্টমারই কিন্তু ডুববে, ভাবো লোকের সময়। এবার একটা লোক, একটা দেখবে যারা বিচক্ষণ লোক হয়, তারা কি করে জানো, যে তার যদি 10 টাকা থাকে, সে 10 টাকার মধ্যে পিএনবি তে 5 টাকা রাখবে, আর ইউবিআই তে 5 টাকা রাখবে। ফলে তার যদি ইউবিআই ডুবে, তার 5 টাকা যাবে, কিন্তু তার যদি অপশনই থাকে শুধু পিএনবি, বাধ্য থাকবে 10 টাকা রাখতে, তখন ডুবলে তার 10 টাকাই ডুববে, সমস্যা হবে না? ভাবো, বুঝতে পারলে কতগুলো সমস্যা আসবে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এত কিছু ভাবতে হবে, যত ভাববে তত অ্যান্সার পাবে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড প্রোগ্রেসিভ ট্যাক্সের পরে আমাদের যে ট্যাক্সেশন হয়, সেটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্স। তো হোয়াট ইজ রিগ্রেসিভ ট্যাক্স? রিগ্রেসিভ ট্যাক্স জিনিসটা কি? রিগ্রেসিভ ট্যাক্স হচ্ছে যে সিস্টেমটা বলছে, দেখো, সিস্টেম অফ ট্যাক্সেশন হোয়ার দেয়ার ইজ অ্যান ইনভার্স রিলেশন বিটুইন লেভেল অফ ইনকাম অ্যান্ড রেট অফ ট্যাক্সেশন। দেখো খুব ভালো করে দেখো, এটা ছিল প্রপোর্শনাল রিলেশন, যেখানে কি ছিল, যে ইনকাম বাড়লে ট্যাক্স ব্যবস্থা বাড়বে। রিগ্রেসিভ হবে যেখানে লেভেল অফ ইনকাম রেট আর ট্যাক্সেশন এর মধ্যে ইনভার্স রিলেশন, মানে ইফ দ্য ট্যাক্স রেট অফ ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স, হ্যাঁ, ইফ দ্য ট্যাক্স রেট ডিক্রিজ অ্যান্ড দ্য ইনক্রিজ ইন দ্য সাইজ অফ ট্যাক্স বেস, সেটাকে আমরা, ওহো গন্ডগোল হয়ে গেছে এখানে, এটা এটা ভুল আছে, ওকে ওকে ওকে, এখানে একটু ভুল আছে। এটা কি হবে, ইনভার্স রিলেশন, মানে যদি ট্যাক্স রেট ডিক্রিজ করে, তাহলে ট্যাক্স বেসের সাইজে, মানে যদি যার ইনকাম 10 টাকা, সে কম ট্যাক্স দেবে, যার ইনকাম কম টাকা, সে বেশি ট্যাক্স দেবে, সেটা হলে আমাদের রিগ্রেসিভ ট্যাক্স। আচ্ছা, রিগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পলটা আমাদের দেখে নিচ্ছি। হুম, এই যে এক্সাম্পল অফ স্পেসিফিক রিগ্রেশন ট্যাক্স, যেগুলো হচ্ছে এই যে টোব্যাকো, অ্যালকোহল, গ্যাসোলিন, এগুলোর উপর।
তামাক, এগুলো হচ্ছে আমাদের রিগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল। এখানে কি হয় যে রেট বাড়ার সাথে সাথে যদি বেশি টাকার জিনিস কেনো তখন কি হবে, এর উপরে যদি ইনকাম বাড়তে থাকে তখন কিন্তু এদের উপর ট্যাক্স বেশি চাপানো। এটা হচ্ছে আমাদের রিগ্রেসিভ ট্যাক্সের। টোব্যাকো, গ্যাসোলিন, অ্যালকোহল, যেগুলো তামাকজাত জিনিস যেগুলো থাকে সেগুলোর উপরে রিগ্রেসিভ ট্যাক্সেশন ব্যবস্থা থাকে। আচ্ছা, আর প্রপোর্শনাল ট্যাক্স কি? প্রপোর্শনাল ট্যাক্স হচ্ছে দেখো লেভিড। প্রপোর্শনাল ট্যাক্স বলছে দেখো যে পার্সেন্টেজ অফ, আরেকবার বলুন। বলো রিগ্রেসিভটা। হ্যাঁ স্যার। রিগ্রেসিভ ট্যাক্সটা হচ্ছে দেখো যে ট্যাক্স বেস যদি ইনক্রিজ হয় তাহলে ট্যাক্স রেট ডিক্রিজ করবে। মানে তুমি যদি আজকে 10 টাকার অ্যালকোহল কিনো তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে 10%। এবার তুমি যদি 500 টাকার অ্যালকোহল কিনো তখন তোমাকে দিতে হবে 5%। মানে তুমি যত টাকার বেশি ট্যাক্স দিবে বা যত টাকার বেশি কিনবে এর উপর কিন্তু তোমাকে ট্যাক্স কম দিতে হবে। যত টাকার বেশি হবে ট্যাক্সেশন কম দিতে হবে। এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্সের ক্ষেত্রে। অ্যালকোহলের উপর যত বেশি টাকার বিজনেস করে, যে বলা আছে দেখো ট্যাক্সেস দোজ অন গুডস হুজ কনজাম্পশন সোসাইটি উইসেস টু ডিসকারেজ। মানে কি, যত বেশি টাকা তুমি খাবে, এই যে এখন মদের দাম এত বেশি হচ্ছে, মদের এত বেশি খাচ্ছে, তাহলে কি হবে, লোকের উচিত কি, গভর্নমেন্টের উচিত কি যে যাতে মানুষ কম খায়। বেশি টাকার যদি খেতে যায় তখন হচ্ছে তো কম এতে দিতে হবে। তাহলে সেই জায়গায় হুজ কনজাম্পশন উইসেস টু ডিসকারেজ সাচ এজ টোব্যাকো, গ্যাসোলিন আর হচ্ছে আমাদের অ্যালকোহল, এগুলো আমাদের ট্যাক্সেশন যত টাকার বেশি হয় পার্সেন্টেজ ততটা কমিয়ে দেওয়া। জায়গাটা তো একটু ঠিকঠাক নয়। ওকে, প্রপারলি এটা এক্সাম্পলটাও তো ট্যাক্সের উপর, আচ্ছা ট্যাক্স বেসের উপর কমানো, এমনি এটা এক্সাম্পলটা এখানে ঠিকঠাক নয়। স্যার ট্যাক্স বেস বলতে কি বোঝাচ্ছে? ট্যাক্স বেস বলতে সাপোজ 500, মানে ট্যাক্স বেস বলতে এই যে 500 টাকা, মানে এই যে ধরো যেটা আমি বলছিলাম, আর একবার বলছি, এই যে 25,000 টাকা ইনকাম করলে তার জন্য তুমি ট্যাক্স দিলে 10%। তুমি যদি 50,000 টাকা ইনকাম করো তার জন্য তুমি ট্যাক্স দিলে 15%। এই যে ট্যাক্স বেস বলতে এই যে 25,000 টাকা, 50,000 টাকা, এটাকে ট্যাক্স বেস বলছে। যত টাকার উপরে ট্যাক্সটা হচ্ছে সেটাকে ট্যাক্স বেস বলছে। আর অ্যালকোহলের ক্ষেত্রে তোমার যদি 50,000 টাকার হয়, এগুলো বেশির ক্ষেত্রে বেশি ট্যাক্স বেসের হলে অ্যালকোহলের উপরে ট্যাক্সেশনটা কম, এটা হয়। আচ্ছা ওকে, আচ্ছা, আর প্রপোর্শনাল ট্যাক্স কি? ট্যাক্স levied as a percentage of tax irrespective of the size of the tax based as a uniform rate as a proportional tax। আমি যে কথাটা একটু আগেই বলছিলাম, প্রপোর্শনাল ট্যাক্স মানে কি, যত টাকার ট্যাক্স হবে, যত টাকার ট্যাক্স বেস হবে তার বেসিসে যে পার্সেন্টেজ, মানে এই যে বললাম যে তুমি 25,000 টাকা ইনকাম করলেও 10% ট্যাক্স দেবে, আর 50,000 টাকা ইনকাম করলেও 10% ট্যাক্স দেবে। সেটাকে আমরা প্রপোর্শনাল ট্যাক্স বলবো। 3 রকম, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ আর প্রপোর্শন। ওকে, এবার আমাদের পাবলিক ফাইন্যান্সে, যেখানে আমাদের একটু ইম্পর্টেন্ট একটা জায়গা আছে পাবলিক ফাইন্যান্সে, আমাদের পড়তে হবে পাবলিক রেভিনিউ, এক্সপেন্ডিচার, পাবলিক ডেট, ফিসকাল পলিসি আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এটা আমাদের পাবলিক ফাইন্যান্সের 5 রকমের ভাগ। তো এখানে সবকিছু পাবলিক ডেটটা শুধু আমরা একটু পড়বো। এখানে আমাদের তার আগে আমরা কিছু টার্মিনোলজি পড়বো। টার্মিনোলজি বলে এই পয়েন্টগুলো কি কি জিনিসকে মেনশন করে থাকে, খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে খুব খুব কোশ্চেন আসে কিন্তু টার্মিনোলজি, মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে শব্দ, সেই শব্দগুলোর মিনিং কি সেগুলো খুব ভালো করে বুঝবে। প্রথম আছে দেখো ট্যাক্সড বাউন্সি। ট্যাক্সড বাউন্সি কি? বাউন্স যেটা করে, চেক বাউন্স যেরকম হয় সেরকম ট্যাক্স বাউন্সি। ট্যাক্স বাউন্সি কি? এটা মেজার করে কি অ্যাকচুয়াল অর অবজার্ভ চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ রিলেটেড টু জিডিপি। মানে জিডিপির রেসপেক্টে, মানে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি পড়েছি, জিডিপির রেসপেক্টে যেটা আমাদের অ্যাকচুয়াল আর ট্যাক্স রেভিনিউতে যে পরিবর্তনটা আসে সেটাকে আমরা ট্যাক্স বাউন্সি বলবো। মানে অ্যাকচুয়াল আর অবজার্ভ, মানে কি আমি অ্যাকচুয়ালি দেখছি হয়তো 20%, কিন্তু ট্যাক্স আমাদের অ্যাকচুয়ালি আসছে 15%, সেটাকে ট্যাক্স বাউন্সি বলবো। মানে ইট রেফার্স টু দ্য রেসপন্সিভনেস অফ ট্যাক্স রেভিনিউ টু দ্য জিডিপি গ্রোথ। এবার একটু ভালো করে বলা আছে দেখো, এ ট্যাক্স ইজ সেড টু বি বুয়েন্ট ইফ an increase in GDP result to an increase in tax revenue without increasing the tax rate। মানে এটা কি হয় যে আমরা একটাকে ট্যাক্স বুয়েন্সি তখনই বলবো যখন যে আমাদের যে জিডিপি যদি ইনক্রিজ করে থাকে, জিডিপি ইনক্রিজ করলো
মানে আমাদের জিডিপিটা বাড়ছে কখন, যে আমাদের ট্যাক্স রেট সেম আছে, মানে 20% আমরা ট্যাক্স দেবো, 20%ই ট্যাক্স দেবো, কিন্তু ট্যাক্স থেকে যে রেভিনিউ কালেক্ট করবো, যেটা আগে 15 টাকা হয়তো রেভিনিউ কালেক্ট করতাম, এখন সেটা 20 টাকা হবে, কিন্তু ট্যাক্স রেট সেম থাকবে। এটা কখন হবে? যদি আমাদের ইনকামটা বাড়ে। যদি আমি ইনকাম করতাম 100 টাকা, তার উপর 10% দিলে 10 টাকা পেতাম। এখন আমি যদি ইনকাম হয় 200 টাকা, তার উপর 10% ট্যাক্স, মানে 20 টাকা হবে। তার মানে আমরা রেভিনিউ কালেক্ট করছি বেশি, কিন্তু ট্যাক্স রেটটাকে অপরিবর্তিত রেখে। তখন সেই ট্যাক্সটাকে আমরা বলবো ট্যাক্সড বুয়েন্সি, মানে অ্যাকচুয়াল আর অবজার্ভ চেঞ্জ যেটা হচ্ছে সেটাকে আমরা ট্যাক্সড বুয়েন্সি বলবো। যেগুলো হচ্ছে জেনারেলি ডাইরেক্ট ট্যাক্স আর মোর রেসপন্সিভ জিডিপি গ্রোথ দ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে অবভিয়াসলি ডাইরেক্ট ট্যাক্সটাই এটা বেশি আমাদের দেখাবে, কারণ ডাইরেক্ট ট্যাক্সে আমরা এই পরিবর্তনটা করতে পারবো, বেশি যে চেঞ্জটা ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেই বুঝতে পারবো। তাহলে ট্যাক্স বুয়েন্সি আমরা বেশি ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রেই দেখতে পাই। কিভাবে? এই যে বললাম এইভাবে। এবার ট্যাক্স ইলাস্টিসিটি, যেটাকে টিই বলা হয়। ট্যাক্স ইলাস্টিসিটি কি? যে প্রপোর্শনিয়েট চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ উইদাউট এনি ডিসক্রিমিনেটরি চেঞ্জ রিলেটিং টু দ্য জিডিপি ইজ কল্ড ট্যাক্স ইলাস্টিসিটি। মানে প্রপোর্শনাল চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ যেটা আছে তার একটা সমানুপাতিক বা অনুপাতিক ভিত্তিতে আমরা ট্যাক্সটাকে চেঞ্জ করছি, যে তার মধ্যে কোনো জিডিপি ছাড়া। তাহলে ট্যাক্স রেভিনিউ ক্যালকুলেট করা হয় কিভাবে? আফটার setting aside the change in tax revenue due to the discriminatory change is called adjusted tax revenue। মানে adjusted tax revenue মানে যেটা পরিবর্তিত হচ্ছে, মানে যে আমরা যখন ট্যাক্স রেভিনিউ কালেক্ট করছি সেই জায়গায় আমরা যে ডিসক্রিমিনারি চেঞ্জ, মানে সাপোজ আমি যে বলেছিলাম, সাপোজ আমরা কোনো একটা ফোন তৈরি করতে 100 টাকা খরচ হচ্ছে, মানে 100 টাকা ইনকাম করলাম একটা ফোন বিক্রি করে, কিন্তু তার জায়গায় সেটা তৈরি করতে আমার সাপোজ 40 টাকা খরচ হচ্ছে, তাহলে 60 টাকা আমার আয় হচ্ছে। তাহলে আমরা যখন সেই ট্যাক্স রেভিনিউটাকে করব, তখন 100 টাকা ট্যাক্স না করে আমরা সেই জায়গায় 60 টাকা ট্যাক্স করবো, কারণ কালেক্ট করছি আমরা 60 টাকা। বা ট্যাক্স কালেক্ট করতে গিয়ে আমি যদি 100 টাকার সাপোজ ইনকাম ট্যাক্স অফিসারদের বললাম তোমরা ট্যাক্স কালেক্ট করে নিয়ে এসো, তাহলে তারা গিয়ে ট্যাক্স কালেকশন করে আনলো, তারা 100 টাকার ট্যাক্স কালেকশন করে আনলো। এবার 100 টাকা ট্যাক্স কালেক্ট করতে গিয়ে তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট করলাম, তাদেরকে যে স্যালারি গুলো দিলাম, সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। তাহলে সেগুলো আমাদের খরচের মধ্যে পড়ে, যেগুলোকে ডেপ্রিসিয়েশন টাইপ আমরা বলতে পারি ন্যাশনাল ইনকামে। তাহলে সেই যে পরিবর্তন হওয়ার পর যেটা আমাদের কাছে রইলো, সেটাকে আমরা বলবো অ্যাডজাস্টেড ট্যাক্স রেভিনিউ। বুঝা গেছে? বলা আছে দেখো, টোটাল চেঞ্জ ইন ট্যাক্স রেভিনিউ 20%, out of this change in tax revenue is 10% due to the discriminatory change, like change in tax rate is 10%। মানে বললাম 20% ভাবলেও বিভিন্ন কারণে বা বিভিন্ন প্রপোর্শনের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা যদি আমরা অ্যাজ এ একটা এক্সাম্পলের মধ্যে বলতে পারি যে জিডিপি যদি 10% চেঞ্জ হয়ে যায়, তাহলে ট্যাক্স বুয়েন্সি চেঞ্জ হবে 20/10, 2/2 চেঞ্জ হবে, আর ট্যাক্স ইলাস্টিসিটি চেঞ্জ হবে 10/10, মানে 1 চেঞ্জ হবে। দেখো দুটোর মধ্যে পার্থক্য, ট্যাক্স বুয়েন্সি আর ট্যাক্স ইলাস্টিসিটি। ট্যাক্স বুয়েন্সি মানে 20% যদি চেঞ্জ হয়, তাহলে ট্যাক্স বুয়েন্সি হবে 2, আর ট্যাক্স ইলাস্টিসিটি হবে যতটা আমি বাদ দিলাম তারপরে যেটা পড়ে রইলো তার সাথে প্রপোর্শন। 10/10, 20% এর মধ্যে 20/10, মানে 10/10 হলে ইলাস্টিসিটি, আর বুয়েন্সি হচ্ছে 20/10, মানে যতটা বাড়লো। 20% মানে 2 বাড়লো, মানে 20% বাড়লো। ওকে, 20% না, এটা হচ্ছে ডাবল, যেটা ট্যাক্স বুয়েন্সি। দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে তো, ট্যাক্স বুয়েন্সি আর ট্যাক্স ইলাস্টিসিটির মধ্যে। এবার দেখো কয়েকটা টার্ম আছে এখানে, সেটা হচ্ছে কি ট্যাক্স হেভেন। ট্যাক্স হেভেনটা কি? এগুলো ছোট্ট জিনিস বলেছে। ইট ইজ এ কান্ট্রি অর টেরিটরি হোয়ার সার্টেন ট্যাক্স আর লিভিড এট এ লো রেট অর নট অ্যাট অল। অর্থাৎ যেই দেশগুলোতে যে ট্যাক্সের যে পার্সেন্টেজ হবে সেটা খুব লো হবে অথবা থাকবে না। গরিব দেশগুলোর ক্ষেত্রে জেনারেলি করা হয়, যাদের ট্যাক্সেশন লো হবে বা একদম থাকবেই না, দুবাইয়ের কথা বললাম, তাদের ক্ষেত্রে কি ট্যাক্স হেভেন। ট্যাক্স হেভেন লিডস টু লস অফ রেভিনিউ অফ গভর্নমেন্ট, মানি লন্ডারিং এক্সেট্রা। যে মানি লন্ডারিং যেটা হয়, টাকা হয়, যে বলা হয় যে গভর্নমেন্টের এটা লস, কিন্তু সবসময় এটা গভর্নমেন্টের লস হয় না, যে যেটা হচ্ছে দুবাই প্রমাণ করে বারবার। যাই হোক, তো বলা হয় যে ট্যাক্স যদি কম রেটে নেওয়া হয় গভর্নমেন্টের লস হবে। এক্সাম্পল হচ্ছে কায়মেন আইল্যান্ড, জিব্রাল্টার, এটা এই দেশগুলোতে, লিচেনস্টাইন, এইসব দেশগুলোতে জেনারেলি খুব কম পরিমাণ ট্যাক্স নেওয়া। আর হচ্ছে পিগুভেলিয়ান ট্যাক্স কি? যে ইট ইজ দ্য ট্যাক্স
which imposed on the body having negative externalities, যেগুলো কি হয় যে হচ্ছে যেগুলো আমাদের যে এনভায়রনমেন্টের উপরে আমাদের বেশি খারাপ প্রভাব বিস্তার করে, ইম্পোজ অন দ্য বডিজ হ্যাভিং নেগেটিভ এক্সটার্নালিটিস, মানে যেগুলো আমাদের এর জন্য খারাপ প্রভাব ফেলে। যেমন এই যে কার্বন ট্যাক্স levied in some countries for causing population, যেই দেশ বেশি কার্বন এমিটার হয়, যেমন চায়না প্রচুর বেশি কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের এনভায়রনমেন্টে ছাড়ে। সমস্ত দেশের মধ্যে চায়না কিন্তু প্রায় সব থেকে বেশি মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু ছাড়ে। তো সেগুলোকে সেই কারণে চায়নাকে হচ্ছে এই দেশগুলোকে ট্যাক্স দিতে হয়, যেগুলোকে পিগোভলিয়ান ট্যাক্স বলা হয়। আচ্ছা, ফিসকাল ড্র্যাগ বলে একটা কথা থাকে। ফিসকাল ড্র্যাগ বলতে কি, যেই সব হাই ইনফ্লেশন অ্যান্ড হাই ট্যাক্স রেট, যেসব জায়গাতে ইনফ্লেশন রেট খুব বেশি এবং তার সাথে সাথে ট্যাক্স রেটও খুব বেশি। এবার ইন্ডিয়ানদের বুদ্ধির মতো যে ইনফ্লেশন বেশি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বেশি ট্যাক্স দিয়ে দাও। তো যেটা আমাদের আগেও কিন্তু এই ফরাসি, ফ্রেঞ্চ, এরাও কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের আগে এগুলো কিন্তু করা হতো। তো সেটাকে আমাদের ফিসকাল ড্র্যাগ বলা হয়। একটা জিনিস টোবিন ট্যাক্সটা কি? ইট ইজ আ ট্যাক্স লেভিড অন এ ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন বোথ হোয়েন ফরেন ক্যাপিটাল এন্টার্স কান্ট্রি অ্যান্ড হোয়েন ইট লিভস। তাহলে টোবিন ট্যাক্সটা খুব খুব ইম্পর্টেন্ট, যে যখন কোনো বিদেশি দ্রব্য ভারতে প্রবেশ করে বা ভারতে কোনো বিদেশি দ্রব্য যায়, তখন তার উপর যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে টোবিন ট্যাক্স বলা হয়। তাহলে এটা কি করে? চেক করে, ইট চেক স্পেকটেকুলেটিভ ফ্লো, মানে এটা যদি টোবিন ট্যাক্স বেশি হয় তার মানে বেশি পরিমাণ জিনিস ভারতের বাইরে যাচ্ছে বা ভারত থেকে, মানে ইম্পোর্ট এক্সপোর্টটা বেশি পরিমাণে হচ্ছে, টোবিন ট্যাক্স থেকে আমরা বুঝতে পারবো। স্পেসিফিক ডিউটি থাকে কি, যে ট্যাক্স বেসড অন ওয়েট অর কোয়ান্টিটি। যদি কোনো যে ট্যাক্স মানে ওয়েটের উপর ভিত্তি করে বা তার পরিমাণের উপর ভিত্তি করে যে ট্যাক্সটা নেওয়া হয়, সেটাকে স্পেসিফিক ডিউটি ট্যাক্স বলা। অ্যাড ভ্যালোরাম কি হয়? যেই ট্যাক্সটা বেসড অন ভ্যালুস, যে জিনিসের দামের ওপর যে ট্যাক্সটা নেওয়া হয়, নট অন ওয়েট অর কোয়ান্টিটি, তখন সেটাকে বলা হয় ভ্যালোরাম ট্যাক্স, অ্যাড ভ্যালোরাম। ক্যাপিটাল গেইন ট্যাক্স, এই যে বললাম, যেগুলো আমরা কোনো জিনিস যদি ট্যাক্স লেভিড অন গেইনস মেড বাই বাইং অর সেলিং অ্যাসেট, আমরা যদি কোনো জিনিস বিক্রি করি বা কিনি, তখন আমাদের যে ট্যাক্সটা দিতে হয়, তাহলে ক্যাপিটাল গেইন করছি বা লস করছি, তার জন্য আমরা যদি জিনিস বিক্রি করি বা কিনি তখন ট্যাক্স দিতে হয়, সেটাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স বলে। এটা হচ্ছে সিইএসএস টা কি? এটা এক ধরনের অ্যাডিশনাল ট্যাক্স হয়, যেটা কি হয় পার্সেন্টেজ অফ এক্সিস্টিং ট্যাক্স অ্যামাউন্ট ফর স্পেসিফিক পারপাস, মানে কিছু গুরুত্বপূর্ণ পারপাসে যে ট্যাক্স নেওয়া হয় তখন সেটাকে সিইএসএস বলা হয়। যেমন কি হয়, এডুকেশনাল সিজ, যেটা হয় 3% লেভিড অন অল সেন্ট্রাল ট্যাক্স, সেন্ট্রাল গভর্নমেন্টের উপর এডুকেশন, যেটা এডুকেশনাল সিজ থাকে তার উপর 3% ট্যাক্স হয়। লেটাস টেক এ সার্ভিস tax rate at 12%, then 3 of 12% is 0.36, the total tax rate তখন হয়ে যাবে 12.36%। তাহলে এইভাবে কি স্পেসিফিক একটা মানে নেওয়া হয়, যে কোনো একটা স্পেসিফিক পারপাসে করা হয়। তাহলে the amount collected as sees should not be useful for other than purposes for which is meant, মানে এটা কিছুই না, যে পারপাসে আমাদের করা হয় তার থেকে সেটা বেশি কাজে লাগে। আর সারচার্জ থাকে কি, এটা এক ধরনের অ্যাডিশনাল ট্যাক্স হয়, লেভিড অ্যাজ এ পার্সেন্টেজ অফ এক্সিস্টিং ট্যাক্স অ্যামাউন্ট বাট উইদাউট এনি স্পেসিফিক পারপাস। কোনো পারপাস ছাড়া যদি কোনো ট্যাক্স নেওয়া হয় তখন সেটাকে বলা হয় সাবচার্জ কি? ইট ইজ লেভিড অন দ্য সাইজ অফ দ্য ট্যাক্স বেসড অন দ্য সার্টেন থ্রিশোল্ড লিমিট। যেমন হচ্ছে কর্পোরেট ট্যাক্স আপ টু 1 crore is 30% on the domestic companies and surcharges is 10% ইনকাম এক্সিডেড 1 crore, মানে কোন একটা কর্পোরেট সেক্টর কর্পোরেট ট্যাক্স যেগুলো 1 কোটি টাকার মধ্যে হবে, তাহলে তার উপর 30% ট্যাক্স করা হবে, যেসব অন ডোমেস্টিক কোম্পানি। আর যদি 1 কোটি টাকার বেশি হয় তখন তার উপর আরো বেশি 10% ট্যাক্স চাপানো হবে। তাহলে বললাম এই যে এইটাই ইন্ডিয়ান ইকোনমি সবসময় সারচার্জ করে থাকে বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে, এই জন্য ট্যাক্স ফাঁকি দেওয়ার প্রবণতা থাকে। আচ্ছা, কাউন্টার ভ্যালিং ডিউটি। To encourage export, countries gave subsidies to export, so the cost of production for exporters comes down. Hence, the exporters are able to export to other countries at cheaper rate. এটা কাউন্টার ভ্যালিং ডিউটি কি? যে যখন আমরা এনকারেজ এক্সপোর্ট, মানে আমরা যে এই যে করি, যে বিদেশে কোনো জিনিস বিক্রি করার জন্য কি করি আমরা, বণিকদেরকে বা যারা ট্রেডার হয় তাদেরকে কি করি, বেশি পরিমাণে উৎসাহ দিই যে তোমরা ট্যাক্স করো, বিজনেস করো,
তোমাকে কম টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে তারা এক্সপোর্ট করতে কি করবে, একটা, এটা চপার নয়, এটা চিপার হবে, CHEPPER, চিপার, হ্যাঁ চিপার রেট, কম কম পার্সেন্টে এ দিতে পারবে, এক্সপোর্টার্স কম পার্সেন্টে দিতে পারবে। ইট ইজ লার্জলি অ্যাফেক্ট দ্য প্রোডাকশন অফ ইম্পোর্ট কারেন্সি টু কন্ট্রিবিউট টু কাউন্টার ব্যালেন্স দিস। এটাকে ব্যালেন্স করার জন্য কি হয়, ইম্পোর্টিং কান্ট্রিজ ইম্পোজ ডিউটি কে রেজ করা, একটু প্রাইস স্টেবিলাইজ করার জন্য, লোয়ার প্রাইস। এই জন্য এটাকে বলে কাউন্টার ভ্যালিং ডিউটি। মানে এক্সপোর্ট ডিউটি যদি আমি কমিয়ে দিই তাহলে আমাকে ইম্পোর্ট ডিউটিটা বাড়াতে হবে, নাহলে আমাদের লস হবে। তো এইভাবে কি হয়, এই রকমের ট্যাক্সেশন ব্যবস্থা, যেটাকে কাউন্টার ভ্যালিং ডিউটি বলা। যে এক্সপোর্ট ইনক্রিজ করা হচ্ছে, সেই জন্য কি হয় যে এটা আমাদের ইম্পোর্ট কান্ট্রিগুলোর ক্ষেত্রে লস করবে, মানে যেসব দেশ ই করছে, সেই জন্য সেটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য ইম্পোর্ট কান্ট্রিরা কি করে, এর উপরে এক্সট্রা চার্জ প্রডিউস করে, ফলে কি হয়, সেই টাকাটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা, এবার এক ধরনের থাকে যেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে কি, যেই ট্যাক্স গুলো বড় বেশি টাইমের জন্য, মেড ইন অ্যাসেট ফর ওভার দেন 3 ইয়ার্স, 3 বছরের বেশি টাইমের হলে এগুলো হয় লং টার্ম ট্যাক্স। ফর সেলস, শেয়ারস অ্যান্ড মিউচুয়াল ফান্ড, শেয়ারস আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 1 বছর, আর জেনারেলি অন্য অ্যাসেটের ক্ষেত্রে এটা 3 বছরের লং টার্ম গেইন ট্যাক্স। শর্ট টার্ম হয় 3 বছর বা তার থেকে কম হলে অ্যাসেটে শর্ট টার্ম ক্যাপিটাল আমরা বলেছি। দুটো জিনিস থাকে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এঞ্জেল ট্যাক্স আর একটা হচ্ছে গাফা ট্যাক্স। এঞ্জেল ট্যাক্সটা কি, যে ট্যাক্স অন ক্যাপিটাল রেজড বাই unlisted companies via issue of share if the share prices is sold excess to the fair market value of the shares। যে কি হয়, যে যখন এই এঞ্জেল ট্যাক্সটা হয়, তখন এটা আমি তোমাদের মনে হয় ফাইন্যান্সিয়াল এতে পড়িয়েছিলাম, এঞ্জেল ট্যাক্স ওখানে বলেছিলাম, ছিল ওখানে, মনে আছে? ওখানে ছিল আই থিঙ্ক। আচ্ছা, তো কোনো ক্যাপিটালের উপর ট্যাক্স বাড়ে তখনই যদি কিছু আনলিস্টেড কোম্পানি যেগুলো থাকে, যেগুলো হচ্ছে শেয়ার বাজারে লিস্টেড নয়, তারা কি করে, তারা ভায়া ইস্যু শেয়ার ইস্যু করে, ইফ দ্য শেয়ার প্রাইস মার্কেটের থেকে বেশি জায়গায় যদি বিক্রি হয়, তখন কি হয়, তাদের উপরে যে ট্যাক্স গ্যাপ তৈরি হয়, ইট ইজ অ্যাপ্লিকেবল অন দ্য এক্সেস ক্যাপিটাল অ্যান্ড ইজ ট্রিটেড in income and taxed accordingly. This tax is predominantly affects startup and angel investment they attract। এটা বলেছিলাম, যদি কোনো আনলিস্টেড কোম্পানি তার কোম্পানি ইস্যু করে, মানে শেয়ার ইস্যু করলো যারা লিস্টেড কোম্পানি নয়, তাহলে তারা কি করবে, মার্কেট ভ্যালুর থেকে কম টাকায় শেয়ার বিক্রি করবে, কারণ একটা শেয়ারের তো ভ্যালু থাকে। তাহলে সেই জায়গায় যদি কোনো বাইরে থেকে, এখানে এঞ্জেল ট্যাক্স কেন বলা হচ্ছে, এঞ্জেল ইনভেস্টমেন্ট দে অ্যাট্রাক্ট, মানে এঞ্জেল এই সেন্সে বলা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট, বাইরে থেকে যারা এখানে ইনভেস্ট করতে আসছে, তাহলে এরা এফেক্ট করবে কি, যারা স্টার্ট আপ হবে, যারা কম টাকায় বিজনেস করছে, তারা এতে এফেক্টেড হবে, ফ্রডের ব্যাপার থাকে। আর যারা এঞ্জেল ইনভেস্টমেন্ট বাইরে থেকে ইনভেস্ট করতে আসছে, তাদের উপরেও কারণ তারাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই এঞ্জেল ট্যাক্সটা কিন্তু অ্যাপ্লিকেবল করা হয় এই কারণে। গাফা ট্যাক্স কি, ডিজিটাল সার্ভিস ট্যাক্স, যেটা হচ্ছে গাফা ট্যাক্স, ডিজিটাল সার্ভিস ট্যাক্স বলা হয়। এটা ফ্রান্সে ইনভেস্ট করা হয়েছে। গাফা কেন বলা হয়েছে, গুগল, অ্যাপেল, ফেসবুক এবং অ্যামাজন, এদের নাম অনুসারে এই ডিজিটাল সার্ভিস ট্যাক্সটা ইম্পোজ করা হয়। খুব ইম্পর্টেন্ট যে গাফা ইজ এ হুইচ টাইপ অফ ট্যাক্স, ইটস এ ডিজিটাল সার্ভিস ট্যাক্স, যেটা গুগল, অ্যামাজন, গুগল, অ্যাপেল, ফেসবুক আর অ্যামাজন, এই 4টে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির উপরে এটা প্রয়োগ করা। It is imposed on the large technology and internet companies with worldwide revenue more than 750 million euro যাদের রয়েছে, তাদের উপর, যারা প্রোভাইডিং সার্ভিস টু দ্য ফ্রান্সে কনজিউমার 3% অফ দ্য টোটাল রেভিনিউ লেভিড ফ্রম দ্য গাফা ট্যাক্স। তাহলে এদের উপর এই ট্যাক্সটা আরোপ করা হয়, এক্সট্রা ভাবে ইম্পোজ করা হয়। তো এখানে আমরা এই ছকটা তোমাদের অলরেডি আগে বলে দিয়েছিলাম। আচ্ছা থাক, ওকে ওকে। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে আমাদের একটু পড়তে হবে পাবলিক ডেপ্ট। পাবলিক ডেপ্ট আমি একটু আগে বললাম যেটা আমাদের একটু পড়তে হবে। পাবলিক ডেপ্টটা কি, যে পাবলিক ডেট রেফার্স টু দ্য বরোয়িং অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট যেটা খরচ করে থাকে সেটাকে পাবলিক ডেট বলা হয়। পাবলিক ডেট ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কনসিস্ট অফ
ইন্টারনেট অ্যান্ড এক্সটার্নাল ডেবিট। মানে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কিছু হয় ইন্টারনাল ডেবিট, মানে যেটা সে দেশের মধ্যে খরচ করছে, আর কিছু হয় এক্সটার্নাল ডেবিট, যেটা হচ্ছে দেশের বাইরে বা গভর্নমেন্টের বাইরে খরচ হচ্ছে। তাহলে সেগুলো পাবলিক ডেট, মানে পাবলিক কোনো পারপাসে, মানে পাবলিক বলতে পাবলিক সেক্টর, গভর্নমেন্ট যে খরচটা করে, মানে স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে খরচটা করে থাকে সেগুলোকে পাবলিক ডেট বলা হচ্ছে। আমাদের ইন্টারনাল ডেট কি? ইন্টারনাল ডেটের মধ্যে থাকে ইনক্লুড মার্কেট বরোয়িং, মানি রেজড বাই ইস্যুইং বন্ডস, ট্রেজারি বিল, স্পেশাল সিকিউরিটি ইস্যুস টু দ্য গভর্নমেন্ট। মানে সরকার নিজের কাজের জন্য যে ডেটটা বা যে খরচটা করে থাকে সেগুলোকে ইন্টারনাল ডেট বলছে। এটা ইনক্লুড করে কি মার্কেট লোন ফ্রম দ্য ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, শর্ট টার্ম borrowings or treasury bill and other bond certificate issued by the government। মানে গভর্নমেন্ট তার কাজের জন্য যে খরচটা করে থাকে সেগুলো ইন্টারনাল ডেটের মধ্যে থাকে। আর এক্সটার্নাল ডেটের মধ্যে থাকে কি ইনক্লুডস borrowings from foreign countries and international financial institute থেকে। তাহলে বিদেশি কোনো জায়গা থেকে যেগুলো এসে থাকে সেগুলো এক্সটার্নাল ডেট হয় বা খরচ হয়। তার মধ্যে নন গভর্নমেন্ট এক্সটার্নাল ডেট থাকে, এনআরআই ডিপোজিট থাকে, এনআরআই বলেছিলাম, ট্রেড ক্রেডিট, এক্সটার্নাল কমার্শিয়াল বরোইং, মানে বিদেশ থেকে যারা টাকা দেয় বা ই করে থাকে বা টাকা জমা রাখে তাদের যে খরচ বা তাদের যে রেভিনিউ গুলো কালেক্ট হয় সেগুলো এক্সটার্নাল ডেটের মধ্যে। তাহলে এর মধ্যে কি থাকে, ইট ইনক্লুড লোনস ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ এন্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মানে যেগুলো আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, আইএমএফ থেকে, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো থেকে আমরা যে টাকাটা কালেক্ট করি সেগুলো আমাদের এক্সটার্নাল ডেটের মধ্যে। তাহলে দেশের মধ্যে যে টাকা কালেক্ট করা বা ধার করা যাই হবে সেগুলো আমাদের ইন্টারনাল ডেটে থাকবে, আর দেশের বাইরে হলে সেগুলো আমাদের এক্সটার্নাল ডেট হিসেবে কাজ করবে। আচ্ছা, ফিসকাল পলিসি। ফিসকাল পলিসি আমি আগেই বলেছিলাম যে বাজেট, আমাদের পাবলিক ফাইন্যান্সকেই বলা হয় ফিসকাল পলিসি। তো ফিসকাল পলিসি জেনারেলি ডিলস উইথ দ্য ট্যাক্সেশন এন্ড এক্সপেন্ডিচার প্রোক্লেম টু দ্য গভর্নমেন্ট কভার্ড বাই দ্য অ্যানুয়াল বাজেট। আমি এটা অলরেডি আগে লিখে দিয়েছিলাম, সেখানেই আছে। তার মধ্যে মনিটারি পলিসি ডিলস উইথ দ্য সাপ্লাই অফ দ্য মানি ইন দ্য ইকোনমি অফ দ্য, যেটা আমাদের আরবিআই করে থাকে। এটা আমি আগে লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে আরবিআই কি করে ফিসকাল পলিসিটা করে থাকে। আচ্ছা, এবার যেটা আমাদের এখানে রয়েছে, আমি পরে এটা আগে দেওয়া ছিল সেই কারণে এখানে আমি আরেকবার দিয়ে দিয়েছি একটা কারণে, কারণ এখানটা আমি ফিসকাল ডিপোজিটের ভাগগুলো করাবো, পলিসিগুলো, সেই জন্য এখানে প্রথমটা ইন্ট্রোডাকশন করা রয়েছে। কত ধরনের হয় ফিসকাল পলিসির মধ্যে? হয় আমাদের জেনারেলি দু ধরনের ফিসকাল পলিসি। একটা হচ্ছে এক্সপেন্সারি ফিসকাল পলিসি, যার মাধ্যমে আমরা এক্সপ্যান্ড করব ফিসকাল পলিসিটাকে, এক্সপ্যান্ড করব, বেশি জায়গায় বাড়াবো। আরেকটা হয় কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। দুটো কি? যে এক্সপেনশনারি কি, যে এফেক্টস অন, এটা কি করে আমাদের লোয়ার ট্যাক্স, আমরা যদি ট্যাক্স ব্যবস্থার ট্যাক্স পার্সেন্টেজটাকে কমিয়ে দিই তাহলে কি হবে, আমাদের ইকোনমির উপর এফেক্ট পড়বে। এফেক্ট অফ ইকোনমি, এটা এরকম হবে না, একটু লোয়ার ট্যাক্স করলে কি হবে, ইকোনমির উপর কি এফেক্ট পড়বে? এফেক্ট অফ ইকোনমি কি হবে, যে ডিক্রিজিং ট্যাক্স কমে যাবে, লো ট্যাক্স কমালে ডিক্রিজিং ট্যাক্স, সেভিং ইনক্রিজ, যদি ট্যাক্স কমে যায় মানুষ সেভিংস বেশি করবে, অ্যাভেলেবেল ফান্ডস ফর স্পেন্ডিং ইনক্রিজেস, তাহলে ফান্ড বাড়াবে খরচটাকে বাড়ানোর জন্য। সো কোম্পানিজ অ্যান্ড বিজনেস পারচেজেস মোর, ডিমান্ড ইনক্রিজেস, তাহলে যখনই ট্যাক্স কমে যাবে জিনিসপত্রের ডিমান্ড বেড়ে যাবে, লোকে বেশি কিনবে, তাহলে এখান থেকে ডিমান্ড ইনক্রিজ করবে। আমি কয়েকটা একটু এই জিনিসটা মার্ক করছি, এটা রাখবে। যদি ট্যাক্স কমে যায় সবসময় কিন্তু আমাদের ডিমান্ড ইনক্রিজ করে। যে বললাম যদি ট্যাক্স কমে যায় মানুষের মনে হবে যে খরচ করব বা হচ্ছে সেভিংস করব, তাহলে ডিমান্ড ইনক্রিজ হবে। আর যদি গভর্নমেন্ট স্পেন্ডিং বেড়ে যায়, যদি গভর্নমেন্ট তার খরচটাকে বাড়ায়, তাহলে তার উপর ইনকাম, মানে আমাদের ইকোনমির উপর সেটা কি এফেক্ট করবে? ইনক্রিজিং গভর্নমেন্ট স্পেন্ডিং প্রোভাইডস দ্য ফান্ডস নিডেড ফর দ্য কনজিউমার অ্যান্ড বিজনেস টু পারচেস গুড অ্যান্ড সার্ভিসেস, ডিমান্ড হ্যাজ ইনক্রিজ, তাহলে এখানেও আমাদের ডিমান্ডটা বেড়ে যাবে। ডাইরেক্ট কিন্তু আমাদের কোশ্চেন এরকমই থাকবে যে গভর্নমেন্ট যদি তার স্পেন্ডিংটা বাড়িয়ে দেয় তাহলে এক্সপেনশন পলিসিতে তার এটা কি হবে, ডিমান্ড বাড়বে না কমবে। আর কন্ট্রাকশনারি ফিসকাল যদি রেজ হয়, যদি আমাদের ট্যাক্সটা যদি বেড়ে যায় তাহলে কি হবে, ট্যাক্স বাড়বে, ইনক্রিজিং এক্সপেন্ডিচারও খরচ বাড়বে, আর মানি অ্যাভেলেবেল ফর স্পেন্ডিং ডিক্রিজেস, যত টাকা খরচের জন্য যে টাকার প্রয়োজনীয়তা ছিল সেটা কমবে। তো কোম্পানি অ্যান্ড বিজনেসম্যান স্পেন্ড লেস, কম টাকা খরচ করবে, ডিমান্ড ডিক্রিজ করবে। তাহলে কন্ট্রাক্টরির ক্ষেত্রে কি হবে, ডিমান্ডটা ট্যাক্স রেট ইনক্রিজ করলে
অবভিয়াসলি ট্যাক্স রেট ইনক্রিজ করলে ডিমান্ড কমবে, আর গভর্নমেন্ট যদি এটা তার যে এক্সপেন্ডটাকে যদি ডিক্রিজ করে, তার খরচটাকে যদি ডিক্রিজ করে, তাহলে কি হবে, সেখানে ডিমান্ডও ডিক্রিজ হয়ে যাবে। ওকে, জাস্ট এমসিকিউ প্যাটার্নে এটাকে মাথায় রাখবে। এবার এখানে আর বলতে একটু জিনিস রয়েছে কি, ফাইন্যান্স কমিশন, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে, যে রিলেশনটা রয়েছে, সেটার জন্য ফাইন্যান্স কমিশন গঠন করা হয়। অ্যাকর্ডিং টু আর্টিকেল 240 240 নম্বর ধারা অনুসারে সংবিধানে কি করা হয়, রাষ্ট্রপতি ফাইন্যান্স কমিশন করে, যেটা কি করা হয়, আমাদের পরিকল্পনা বহির্ভূত আয়, নন প্ল্যান্ড রেভিনিউ রিসোর্সের বন্টনের জন্য হয়। এবং এই প্ল্যানিং কমিশন কিন্তু প্রতি বছর 5 বছর অন্তর অন্তর গঠন করা হয়। এর কাজ হলো কি, রাষ্ট্রপতিকে সুপারিশ করা। তাহলে এখানে কি করা হয়, এর কাজ কি কি কাজ থাকে, যে হ্যাঁ, এই কোন নিম্নলিখিত বিষয়ে রাষ্ট্রপতিকে সুপারিশ করে। নাম্বার 1 কি, কেন্দ্র রাজ্যের মধ্যে কোন অনুপাতে কর খাতে আয় বন্টন হবে এবং রাজ্যগুলিকে কিভাবে আয় বন্টন করা হবে। যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে ইনকামের 55% দেওয়া উচিত, কারণ সেটা পিছিয়ে পড়া স্টেট। গুজরাটকে সেই জায়গায় 10% দেওয়া উচিত, কারণ এগিয়ে। তাহলে সেইগুলো যে কত পার্সেন্টেজ দেওয়া হবে, সেটা ফাইন্যান্স কমিশন ডিটারমাইন করবে, জানাবে। এর উপর ভিত্তিতে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে গ্র্যান্ট ইন এড ব্যবস্থা চালু করা হয়, অনুদান দেওয়া হয়। এছাড়া কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্ক, যে টাকা দেওয়ার একটা ব্যাপার থাকে, কেন্দ্র রাজ্যকে টাকা দেয়, সেই সম্পর্কও ফাইন্যান্স কমিশনের মাধ্যমে হয়। এর মধ্যে 12তম যে ফাইন্যান্স কমিশন ছিল, যে আমাদের 2002 এর রঙ্গরাজন কমিশন, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেই কমিশনের সুপারিশের অনুযায়ী পাবলিক ফাইন্যান্সকে নতুন ভাবে করা হয়েছিল। তো কেন্দ্রীয় কর 30% 5 থেকে 29% করা হয়। লোকাল বডিজ এর ক্ষেত্রে 20,000 কোটি টাকা পঞ্চায়েতকে, আর হচ্ছে 5,000 কোটি টাকা মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়। আর ত্রাণের জন্য 75:25 রেশিওতে, মানে কেন্দ্রীয় সরকার 75 টাকা দেবে, রাজ্য 25 টাকা দেবে। রাজ্যকে এক্সট্রা 15,000 কোটি টাকার গ্যারান্টি নেট দেওয়া হবে। ঋণ মুক্তি এবং প্রয়োজনীয়তা ব্যবস্থা, ডেট রিলিফ আর কারেক্টিং মেজার। আর অন্যান্য সুপারিশের মধ্যে বলা হয় পেট্রোলিয়াম লাভের জন্য 50% প্রফিটকে ভাগ করার কথা বলা হয়েছে, যে টাকাটা আসবে আমাদের নিউ এক্সপ্লোরেশন লাইসেন্সিং পলিসি থেকে। এনইএলপি হলো সেই স্থান যেখানে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উৎপন্ন, সেই জায়গাগুলো থেকে, মানে রাজ্য থেকে যেই জায়গা থেকে তোলা হবে, সেই জায়গায় রাজ্য এবং কেন্দ্র, হয়তো একটা জায়গা থেকে ওএনজিসি একটা গুজরাট থেকে তুলছে, তাহলে সেই জায়গায় যে লাভটা হবে সেটা গুজরাট আর হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে 50-50 রেশিওতে ভাগ হবে। এই সুপারিশ গুলো এটা করা হয়েছিল। এটা আমাদের লিস্টটা দেওয়া আছে। প্রথম ফাইন্যান্স কমিশন 1951 সালে গঠন করা হয়েছিল, যেটা 52 থেকে 57-তে কার্যকরী হয়েছিল। চেয়ারম্যান ছিল কেসি নিয়োগী। এরপর এখন আমাদের 15তম রয়েছে ফাইন্যান্স কমিশন, এন কে সিং এর নেতৃত্বে 2020 থেকে 2025। তো কততম সেটা একটু মনে রাখতে হবে, 15তম। এর মধ্যে দ্বাদশটা খুব ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমাদের কোথায় গেল, আর কয়েকটা ইম্পর্টেন্ট আছে। কেলকাটটা 13টা ইম্পর্টেন্ট আছে। তো এখানে এই যে কমিটি গুলো কয়েকটা এখানে বলা আছে, দেখো চেল্লাইয়া কমিটি। চেল্লাইয়া, দেখো এই চেল্লাইয়া কমিটি কোনটা, এই যে 1991 এটা সালভে, এটা আছে। আচ্ছা, চেল্লাইয়া কমিটি যে এই সংক্রান্ত তৈরি হয়েছিল, যে কর কাঠামোর জন্য 1951 সালে প্রফেসর রাজা চেল্লিলার চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করা হয়, যেটা 1993-তে রিপোর্ট দেয়। এই বাজেটে রিপোর্টের বেশিরভাগ অংশ অ্যাকসেপ্ট করা হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমি তোমাদের গ্যাডগিল ফর্মুলা বলেছিলাম, যেটা মুখার্জি ফর্মুলা নামে পরিচিত, যেটা 4th 5-year প্ল্যানিং এর সময় করা হয়েছিল। এর আগে কোন রকম পরিকল্পনা করা হতো না, মানে প্ল্যানিং এ রাজ্যদের যে এড দেওয়া হবে সেই সংক্রান্ত কোনো প্রভিন্স ছিল না। এখানে কি হয়, 4th 5-year প্ল্যানিং এ গ্যাডগিল ফর্মুলা তৈরি করা হয়, যার মাধ্যমে কি করা হয়, এনডিসি মানে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কি করে, 1991 সালে প্রণব মুখার্জির চেয়ারম্যানশিপে একটা কমিটি গঠন করে, যা এই কমিটির কাজ ছিল গ্যাডগিল ফর্মুলা যেটা প্রকাশ করা হয়েছিল 4th প্ল্যানিং এ, সেটাকে পুনর্মূল্যায়ন করা। এই জন্য গ্যাডগিল ফর্মুলা, যেটা মুখার্জি ফর্মুলা নামে পরিচিত, যেটা পরিবর্তিত গ্যাডগিল ফর্মুলা নামে পরিচিত। মানে এটা কি ছিল, গ্যাডগিল পরিকল্পনার মাধ্যমে দেখো রাজ্যের আর্থিক প্রাপ্তির বিষয়, রাজ্যের আর্থিক প্রাপ্তি মানে রাজ্য সরকার, স্টেট গভর্নমেন্ট কত টাকা অনুদান পাবে, সেটা কিন্তু আগে কোনো নির্ধারিত ছিল না। গ্যাডগিল প্রথমবার এটা বলেছিল যে রাজ্যদেরকেও যে গ্র্যান্ড ইন এড দেওয়ার একটা পার্সেন্টেজ থাকবে। এটা পরে আমাদের প্রণব মুখার্জি এটাকে আরো ঠিকঠাক করে।
আর কেলকার কমিটি, যেটা বিজয় কেলকারের চেয়ারম্যানশিপ, এই যে কেলকার কোথায় গেল, এই যে কেলকার 13তমটা বললাম, এই যে আমাদের ত্রয়োদশ 13তম কেলকার কমিটি। এখানে ট্যাক্সেশন সিস্টেমের পরিবর্তন করা হয়, যেটা 2002 সালে এই রিপোর্ট আসে, যেটা আমাদের জিএসটির জন্য এটা বড় ধরনের একটা পরিবর্তন ছিল। আর নিউ ইনকাম ট্যাক্স আইন 1961 সালে চিদম্বরম এটা নিয়ে এসেছিল, যেটা ডাইরেক্ট ট্যাক্স কোড বিল নামে 2006-তে পরে পাস করা হয়। এর দ্বারা কি করা হয়, ফ্রিঞ্জ বেনিফিট কর মানে এফবিটি আর ইনকাম ট্যাক্স এর মধ্যে ইনক্লুড করা হয়, যেগুলো দরকার নেই তো। আচ্ছা, সেলস ট্যাক্স এর পরিবর্তন, কেন্দ্রীয় বিক্রয় করে 2007-এ লোকসভায় বিলের মাধ্যমে কেন্দ্রীয় কর সম্পূর্ণ অবলুপ্তির কথা বলা হয়েছিল। পরে সিএসটি কমিয়ে 2010 সালে সিএসটি সেন্ট্রাল সেলস ট্যাক্স বন্ধ করে দেওয়া হয়। 1956 সালে সিএসটি চালু করা হয়েছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস, এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স অ্যাভয়েডেন্সটাকে কমাতে, রিডিউস ট্যাক্স অ্যাভয়েডেন্সকে কমাতে গভর্নমেন্ট কি কি স্টেপ ইনিশিয়েট করে বা কি নিয়েছে। তার জন্য প্রথম হচ্ছে দেখো, এটা হচ্ছে ডিটিডিএ। এটা প্রথম গভর্নমেন্টের একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছিল, যেটা কি ডিটিডিএ, রিনোগেটিং ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট। মানে কি হয়, যে একটা জিনিসের উপর দুবার ট্যাক্স হয়। দেখো, ডিটিএএ ইজ অলসো রেফার টু এ ট্যাক্স ট্রিটি ইজ এ bilateral economic agreement between two nations that aims to avoid or eliminate double taxation of the same income of two countries. মানে একটা ইনকামের যেটা হচ্ছে দুটো দেশ একসাথে করছে, সেটাকে বা দুটো রাজ্য একসাথে তার উপর যদি ট্যাক্স বসিয়ে দেয়, সেই জন্য কি করা হয়, আমাদের ডিটিডিএ একটা পাস করা হয়, যে যাতে ডাবল ট্যাক্সেশন না। এরকম ইন্ডিয়ার 84টা দেশের সাথে ইন্ডিয়া ডিটিএএ সাইন করা আছে। মানে বলা আছে, যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট তার উপর ট্যাক্স নেয়, তাহলে সেই দেশ সেটার উপর ট্যাক্স নেয়। তাহলে এইটা ডিটিএএ। অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্ট যেখানে করা আছে, যেটা হচ্ছে এপিএ। এপিএ হচ্ছে একটা কন্ট্রাক্ট যেটা ইউজুয়ালি ফর মাল্টিপল ইয়ার বিটুইন এ ট্যাক্স পেয়ার অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ট্যাক্স অথরিটি স্পেসিফাইং দ্য প্রাইসিং মেথড অফ ট্যাক্স পেয়ার উইল অ্যাপ্লাই টু দ্য রিলেটেড কোম্পানিজ ট্রানজেকশন। মানে কি হয়, যে ট্যাক্স দিচ্ছে তার সাথে আরেকজন ট্যাক্স অথরিটির মধ্যে যে একটা এগ্রিমেন্ট হয়, সেটাকে এপিএ হয়ে থাকে। এপিএ গিভস সার্টিফাই টু দ্য ট্যাক্স পেয়ার রিডিউস ডিসপিউট এন্ড অ্যাভয়েড ট্যাক্স অ্যাভয়েডেন্স। মানে কেউ যদি ট্যাক্স ফাঁকি দিয়ে থাকে, তো সেই সংক্রান্ত এপিএ অ্যাক্টের মাধ্যমে তাদের এগ্রিমেন্ট করা, যে তুমি ট্যাক্স ফাঁকি দিয়েছো, তার জন্য তোমাকে এত টাকা পেনাল্টি দিতে হবে। আর হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানের মধ্যে, সেটা হচ্ছে গার, GAAR। এটা খুব ইম্পর্টেন্ট, এখানের মধ্যে এই একটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের এসে থাকে, যেটা GAAR, জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল। খুব ইম্পর্টেন্ট। এটা কি ইন্ট্রোডিউস করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ডাইরেক্ট ট্যাক্স কোড উইথ দ্য অবজেক্টিভ অফ প্রিভেন্টিং সাচ ডিল অ্যান্ড ট্রানজাকশন দ্যাট আর ক্যারিড আউট অফ ইভেন্ট অফ অ্যাভয়েড পেইং ট্যাক্সেস। যে ট্যাক্স দিতে গিয়ে ফাঁকি দেওয়া, সেই জন্য কি হয়, গার্ডটা চালু করা হয়েছে। এর মধ্যে প্রমোট করা হয়েছে প্র্যাকটিসিং অফ রাউন্ড ট্রিপিং, হোয়ার বাই এ কোম্পানি operating in India may deliberately incorporate its office in a tax haven country, moves its asset there and invest back to the India, thereby avoiding paying tax in India. মানে কোন একটা জিনিস কি করে, একটা কোম্পানি কি করে, কোন একটা জিনিসকে বিদেশে নিয়ে চলে যায়, যে বিদেশে যে সেই জায়গায় করে সেটাকে বাইরের ইন্ডিয়াতে আবার ফিরিয়ে আনে। ইন্ডিয়া তৈরি করলো, কিন্তু সেটাকে আবার বিদেশ থেকে আবার ইন্ডিয়াতে সেটাকে ঘুরিয়ে আনে, মানে একটা প্রসেসের মাধ্যমে করে থাকে। তাহলে ইন্ডিয়ায় তৈরি করে আবার যখন ইন্ডিয়ায় সেটাকে রিটার্ন করে আনছে, মানে যেটা ডেলিভারিলি ইনকর্পোরেট অফিস যদি করে থাকে, তাহলে কেউ ইন্ডিয়াতে করার জন্য ইন্ডিয়াতে তাকে ট্যাক্সটা দিতে হচ্ছে না। এই কারণে কি হয়, দেয়ার বাই অ্যাভয়েডিং পেইং ট্যাক্স ইন ইন্ডিয়া। তাহলে এই কারণে কি হয়, গভর্নমেন্ট কি করে 2012-13-তে যে কজেস করেছে panic among the foreign investor and led to the massive outflow of foreign funds, which led to the government set up a SOM commission to review GAAR। এখানে বলা হয় যে কি করতো তারা, কোন একটা জিনিস যেটা হচ্ছে বাইরের কোম্পানি, যেটা ইন্ডিয়া থেকে অপারেটিং হচ্ছে, তারা বাইরে থেকে কোনো জিনিস যদি নিয়ে আসতো, তার মাধ্যমে তারা কি করতো, ইন্ডিয়াতে ট্যাক্স পে করতে অ্যাভয়েড করতো। সেটাকে বন্ধ করার জন্য গার জেনারেল অ্যান্টি অ্যাভয়েডেন্স রুল পাস করা হয়েছে। আর এটা হচ্ছে বেস এরোশন অর প্রফিট শিফটিং। এটা একটা প্রসেস গভর্নমেন্ট হচ্ছে নিয়ে থাকে। এটা কি, যে BEPS বলা হয়, ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজিস দ্যাট এক্সপ্লয়েটস গ্যাপস এন্ড মিসম্যাচেস ইন দ্য ট্যাক্স রুলস to artificially shift profits to low or non-tax location where there is no
লিটল অর ইকোনমিক অ্যাক্টিভিটি। আমি এটাই বললাম একটু আগে যে কোনো কিছুতে যেই জায়গাতে নো ট্যাক্স লোকেশন রয়েছে বা যেই জায়গায় প্রফিট কম রয়েছে সেই জায়গায় টাকা যদি ইনভেস্ট করে বা দেখায় তাহলে কি করতে হবে, ট্যাক্স ফাঁকি দিতে হয়, ফাঁকি দিয়ে দিত। সেই জন্য কি হয়, বেস ইরোশন করা আছে, প্রফিট শিফটিং, মানে ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজিস যেগুলো ওই গ্যাপ পেত ট্যাক্সের মধ্যে তাদেরকে বন্ধ করার জন্য এই বিইপিএস রুলটা নিয়ে আসা। আচ্ছা, আর একটা অ্যাক্ট এসেছিল ব্ল্যাক মানি ইম্পোজিশন অ্যাক্ট, যেটা খুবই পপুলারিটি হয়েছে, যেটা 2015-তে নেওয়া হয়েছে, যে লিডস টু 90 days কমপ্লিয়েন্স উইন্ডো। এটা বলা হয়েছে, দেখবে যে বলা হয়েছিল কেউ যদি তার কালো টাকার হিসাব 90 দিনের মধ্যে দিয়ে দেয় তাহলে তাকে ট্যাক্স থেকে বা থেকে মুক্তি দেওয়া হবে। This gives a person having undisclosed foreign asset and income a chance to come clean by declaring all such asset, paying a total of 60% tax and penalty. তো তাদেরকে সেই জায়গায় ছাড় দেওয়া হবে, আর সেই জায়গায় করার জন্য ব্ল্যাক মানি ইম্পোজিশন অ্যাক্ট পাস করা হয়েছিল, কিন্তু কোনো লাভের লাভ কিছু হয়নি। আচ্ছা, এখানে একটু কয়েকটা টার্ম আছে। রেভিনিউ ডেফিসিট আমি আগে বলেছিলাম, এখানে ছোট করে বলে দিচ্ছি, রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিট কি। রেভিনিউ ডেফিসিট মানে রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে কোন একটা রেভিনিউ বা টাকা কালেক্ট করতে গিয়ে যে টাকাটা তুমি খরচ করলে আর যে টাকা তুমি আয় করলে, খরচ আর আয়ের মধ্যে যেটা তোমার মাঝখানে রয়ে যাবে সেটা তোমার ঘাটতি বা খরচ। তাহলে যদি খরচ বেশি হয় তাহলে আমাদের ঘাটতি হবে, আর যদি খরচ কম হয় তাহলে সেখানে আমাদের লাভ বেশি থাকবে। এটা আমি আগেও পড়িয়েছিলাম যে এটা হয় আমাদের পরিকল্পনা মাফিক এবং কিছু হয় পরিকল্পনা বহির্ভূত। প্ল্যান্ড আর নন প্ল্যান্ড এক্সপেন্ডিচার থাকে, যে গভর্নমেন্ট ডিসাইড করলো যে আমি ট্যাক্সেশন পারপাসে 10 টাকা খরচ করব, সেই জায়গায় তার 12 টাকাও খরচ হতে পারে, 8 টাকাও খরচ হতে পারে। তাহলে কিছু প্ল্যান থাকে 10 টাকা খরচ প্ল্যান, 12 টাকা খরচ আনপ্ল্যান, তাহলে এইগুলো রাজস্ব। তাহলে এর মধ্যে থাকে কিছু হয় রেভিনিউ ডেফিসিট, যে রেভিনিউ ডেফিসিট মানে হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস রেভিনিউ রিসিপ্ট, একদম। তাহলে রেভিনিউ ডেফিসিট যদি হয় তাহলে সেখানে বাজেট ডেফিসিটও হবে। বাজেটে যত টাকা খরচের কথা বলা হয়েছে তার থেকে আয় যদি কম হয়ে থাকে, বাজেটে বলা হয় এত টাকা আমি আয় করবো, এত টাকা খরচ করবো, তাহলে সেটা কম বেশি হতে পারে। যদি খরচের থেকে আয়ের থেকে খরচ বেশি হয়ে যায় তখন বাজেট ডেফিসিট হবে, মানে যেটা আমাদের রেভিনিউ ডেফিসিট সেটাকেই বাজেট হিসাবে বললে হবে। বাজেটের ব্যয়ের মধ্যে রেভিনিউ থাকে, রাজস্ব ব্যয়, মূলধনী বা এক্সপেন্ডিচার থাকে, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকে, আর খরচের মধ্যে রেভিনিউ রিসিপ্ট আর ক্যাপিটাল রিসিপ্ট থাকে। আয়ের মধ্যে এগুলো হয়, তো এগুলো বাজেট ডেফিসিট হয়। মূলধন থাকে, যেগুলো আমরা অরিজিনালি ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে রাখি, যে আমরা যে টাকাটা পাই সেই টাকাটা আমরা যখন ইনভেস্ট করে রাখি, কারণ পরে আমরা সেটাকে ইনভেস্ট করবো, সেটা আমরা ক্যাপিটাল ফরমেশন করি। কারেন্ট অ্যাকাউন্টে আমরা যে টাকাটা রাখি, যেগুলো আমরা টাকা রাখি, যেগুলো আমাদের সেভিংস অ্যাকাউন্টে রাখি তার উপরে ইন্টারেস্ট থাকলেও কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু কোনো ইন্টারেস্ট থাকে। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। ফিসকাল ডেফিসিট বলেছিলাম, ফিসকাল ডেফিসিট বলতে কি, বাজেট ঘাটতি আর আয়ের মধ্যে যে যোগফল। ফিসকাল ডেফিসিট তখন হয় যখন রেভিনিউ রিসিপ্ট, মানে যত টাকা আমি খরচ করলাম রেভিনিউ রিসিপ্ট, আর সেখান থেকে যতটা আমরা আয় করলাম তার থেকে আমরা টোটাল যে খরচটা ব্যয় করব, মানে যত টাকা আমরা খরচ করব তার থেকে আয় বাদ দিয়ে দেবো, তাহলে যেটা আমাদের পড়ে রইবে সেটা আমাদের ফিসকাল ডেফিসিট। তাহলে ফিসকাল ডেফিসিট একটু ভালোভাবে বলা আছে যে রেভিনিউ রিসিপ্ট প্লাস ক্যাপিটাল রিসিপ্ট অনলি ফর রিকভারিজ অফ লোন এন্ড আদার রিসিপ্ট মাইনাস টোটাল এক্সপেন্ডিচার। তো জাস্ট একটু জিনিসগুলো দেখলেই আমাদের হবে। আচ্ছা, এবার আমি তোমাদের একবার পড়িয়েছিলাম একটা জিনিস, মনে করো যে ডেফিসিট ফাইন্যান্সিং, যে বলেছিলাম যে খরচ করতে গিয়ে যদি আমাদের ফাইন্যান্স বা এটা ডেফিসিট হয়ে থাকে সেটা ভালো হবে না সারপ্লাস বাজেট ভালো হবে। আমি তোমাদের আগেও পড়িয়েছিলাম যে ডেফিসিট বাজেট ভালো না ফাইন্যান্স আমাদের হচ্ছে সারপ্লাস বাজেট ভালো, সেটাই বলা আছে। দেখো, ডেফিসিট বাজেট মানে কি, যত টাকা আমরা খরচ করবো ভাবছি তার থেকে বেশি টাকা যদি খরচ হয়ে যায়। দ্য প্রসেস of bridging the gap between the revenue and expenditure is called a deficit financing. যত টাকা আমরা ভাবছি তার থেকে বেশি টাকা খরচ হলে ডেফিসিট হবে। ডেফিসিট ফাইন্যান্সিং রিফার্স টু দ্য ওয়েস অফ বাজেটারি গ্যাপ, যেটা আমাদের প্রথমবার হয়েছিল, ডেফিসিটের প্রথমবার হয়েছিল ইউএসএ তে 1930-এ প্রথমবার হয়েছিল। এটা গ্রেট একটা ডিপ্রেশন, তখন অর্থনৈতিক মন্দা হয়েছিল। ইন্ডিয়া প্রথমবার 1969-এ ডেফিসিট বাজেট করে, এটা আমি তোমাদের প্ল্যানিং এর সময় পড়েছিলাম যে মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছিল 1969-এ তোমাদের। এর পরে প্ল্যানিং এর পরে 4-5 ইয়ার প্ল্যানিং এর পরে ইন্ডিয়াও কিন্তু ডেফিসিট বাজেট তারপরে তৈরি করেছিল আমাদের ইন্দিরা গান্ধীর টাইম। অবজেক্টিভ অফ ডেফিসিট ফাইন্যান্সিং এর কি অবজেক্টিভ, যেটা এর মাধ্যমে কি করা হয়, টুল ফর
মিটিং ফাইন্যান্সিয়াল নিডস ফর দ্য গভর্নমেন্ট স্পেশালি ইন দ্য টাইম অফ ওয়ার। যেমন জেনারেলি যুদ্ধের সময় যখন খরচ বাড়ে তখন জেনারেলি ডেফিসিট ফাইন্যান্সিং করা হয়, যেটা জেনারেলি আন্ডার ডেভেলপড কান্ট্রি যারা হয়, যারা হচ্ছে অনুন্নত হয় বা ডেভেলপিং কান্ট্রি হয়, তারা জেনারেলি ডেফিসিট ফাইন্যান্সিং করে থাকে। ওকে, আর হচ্ছে কিছু জিনিস এখানে টার্ম রয়েছে যেগুলো হচ্ছে ট্যারিফ। যে ট্যারিফটা কি, আমদানি শুল্কের উপর যে ট্যাক্স বসানো হয় সেটাকে আমরা ট্যারিফ বলি। যে কোনো কিছু ইম্পোর্ট করার সময় তার উপর যে ট্যাক্স বসানো হয় তাকে ট্যারিফ বলা হয়। আর আয় ল্যামসাম ট্যাক্স, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ইনকাম ট্যাক্সের উপর ভিত্তি না করে একটি স্থির বা নির্দিষ্ট মানে মূল্যে কর আরোপ করা হলে তাকে ল্যামসাম ট্যাক্স বলা হয়। যে কতটা ইনকাম করছো দেখার দরকার নেই, তোমাকে 10% ট্যাক্স দিতেই হবে, যেটাকে ল্যামসাম ট্যাক্স বলা হয়। আর কিছু এটা ধারণা বলছে অধোগতিশীল কর কাঠামো, যেটা হচ্ছে এই যে রিগ্রেসিভ ট্যাক্সের, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি। যে কর কাঠামোয় যে করের বোঝা দরিদ্র জনসাধারণের উপর বেশি পড়ে, মানে সরকার এই যে লোন নিয়ে নিল প্রচুর টাকার, এখন আমাদের মমতাও নিয়ে রেখেছে, তো এর ফলে এর যে এফেক্টটা আমাদের জনগণের উপর পড়বে। তাহলে করের বোঝা যদি জনগণের উপর পড়ে, অধোগতিশীল কর কাঠামো। ঋণের ট্র্যাপ, যেটা ডেট ট্র্যাপ, এতেও এখন আমাদের গভর্নমেন্ট রয়েছে। বুঝতে পারছি না কি বললে? কিভাবে জনগণের উপর করের বোঝাটা পড়বে? পড়বে এই যে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে, আমাদের উপর ট্যাক্স বাড়াবে, যে এ ট্যাক্স দিচ্ছ সে ট্যাক্স বাড়াবে, টাকা এইভাবে কালেক্ট করবে, তো অবশ্যই করবে। ঋণ নিয়ে করতে গভর্নমেন্ট কি, মমতা কি নিজের পকেট থেকে দেবে? পাবলিকের কাছ থেকে টাকা নিয়েই তো কর মেটাবে। আচ্ছা, যাই হোক, তো ডেট ট্র্যাপটা কি, যে সরকার যে ঋণ গ্রহণ করবে তার সুদ সহ এই করার জন্য সরকারকে আবার ঋণ গ্রহণ করতে হয়, ব্যাস এটাই তো হচ্ছে। যে ট্যাক্স ঋণ নিয়েছে সেটাকে শোধ করার জন্য আবার ঋণ, যেটাকে ডেট ট্র্যাপ বলা হয়। গ্র্যান্ট ইন এড কি, আমি বলেছিলাম আগে যে রাজ্য সরকারের যে কাজে কেন্দ্রীয় সরকার থেকে যে অনুদান পেয়ে থাকে সে গ্র্যান্ট ইন এড বলা হয়। একটা হয় সাধারণ অনুদান, একটা হয় বিশেষ অনুদান। সাধারণ অনুদান জেনারেলি পেয়ে থাকে, আর একটা যদি বিজেপি সরকার হয় তাহলে কি হবে, ভালো বিশেষ অনুদান পাবে। সমান্তরাল ব্যবস্থা বলতে আমরা কালো অর্থনীতিকে বোঝাই, যে আমাদের ইকোনমিতে ব্ল্যাক মানি আর হোয়াইট মানি প্যারালালি কাজ করে থাকে, তখন সেটাকে আমরা সমান্তরাল বা প্যারালাল ইকোনমি বলি। কিছু গুডস গুলো সম্পর্কে এখানে একটু বলে দিচ্ছি, লেখা আছে, পরে আমি আবার একবার করাবো। কিছু গুডস গুলো একটু আলাদাভাবে দেখাবো, এখানে এক্সট্রা অ্যাড করা আছে। পাবলিক গুডস কি হয়, যেগুলো সমাজের সমস্ত স্তরের মানুষ যাতে সমানভাবে ভোগ করতে পারে সেই জন্য সেগুলোকে পাবলিক গুড বলা হয়, যাতে সেটা থেকে কাউকে বঞ্চিত করা যায় না, যেমন পুলিশ, রাস্তার আলো, ন্যাশনাল সিকিউরিটি। পাবলিক গুডস ব্যক্তিগত হচ্ছে প্রাইভেট গুডস, যেরকম ব্যক্তির জন্য স্যার এগুলো রাস্তার ট্যাক্স আলোর দিতে হয় জন্য না? কি, না তাহলে তুমি যে লাইট মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা রাস্তার, নিয়ে কিসের জন্য? মিউনিসিপ্যালিটি এটা ট্যাক্স নেয় তো, সেটা কিসের জন্য না এটা? আরে পাবলিক গুডস বলছে সবাই যাতে সমানভাবে পায়, ট্যাক্স দেয় না সেটা কোথায় বলা হচ্ছে? দেখো, সবাই যাতে, এরকম তুমি যে রাস্তার আলো, তুমি এরকম তো করতে পারবে না, রাস্তার আলো নিজের কাজের পারপাসে কি ইউজ করতে পারবে, সেটা বলা হয়েছে যাতে সবাই তার উপর থাকবে। যে কোনো একটা বসার জায়গা, বাস স্ট্যান্ডে বসার জায়গা, সেখানে যে কেউ বসতে পারে, সেটার কথা বলা আছে পাবলিক গুডস। স্যার এই যে প্রাইভেট, মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা গ্রহণ করা হয় তাহলে ওটা কে নেয়? রাজ্য নেয় না কেন্দ্র নেয়? সেটা মিউনিসিপ্যালিটি গুলো নেবে, যেগুলো আমাদের যে মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত হলে পঞ্চায়েত, এগুলো রাজ্যের কোনো আয় নয়, এগুলো মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এদের ট্যাক্স, রাজ্যের কোনো আয় এগুলো নয়। প্রাইভেট গুড কোনো একই রকম ব্যক্তির দ্রব্যের জন্য যে ব্যক্তি ট্যাক্স দেয়, প্রাইভেট গুড তো একসাথে দুজন ব্যক্তি গ্রহণ করতে পারে না, কেউ যদি একসাথে কিনে আলাদা ব্যাপার, তাহলে পাবলিক প্রাইভেট গুড যেটা নিজস্ব। গ্রিফেন গুড একটু ইম্পর্টেন্ট হয়, যে দ্রব্যের দাম তার চাহিদার সাথে ধনাত্মক সম্পর্ক রয়েছে তাকে গ্রিফেন গুড, অর্থাৎ যে দ্রব্যের দাম বাড়লে চাহিদা বাড়ে তাকে গ্রিফেন গুডস বলে। যেমন কিছু কিছু জিনিস থাকে যে দেখবে যে কোয়ালিটির উপর ভিত্তি করে, যার দেখবে কোনো একটা জিনিসের দাম, যে এই দেখো সাপোজ ধরো আজকে মুরগির এর দাম, ব্রয়লারের দাম, মুরগির দাম যদি কমে যায় তখন মনে হবে নিশ্চয়ই মুরগির হচ্ছে ব্লাড ফ্লু আছে, সেই জন্য হচ্ছে না। এবার দেখবে কি হয়, যখনই দাম বেড়ে যাবে তার মানে দাম বেশি, মানে কোয়ালিটি আছে, তখন কি হয়, লোকে সেটা কিনতে যায়, সেগুলোকে গ্রিফেন গুড বলে। আর হয় ইনফিরিয়ার গুড, যেটা আমাদের ব্যক্তির আয় বাড়লে সেই দ্রব্যের চাহিদা কমে, যেমন যেটাকে আমরা আলু বলে থাকি। তোমার যদি ইনকাম আজকে 100 টাকা হয় তখন তুমি আলু ভাতে ভাত খাবে। এখন ইনকাম যদি তোমার ধরো চাল আলু এগুলো গ্রিফেন ইনফেরিয়ার গুডস এর মধ্যে পড়ে। তোমার 100 টাকা ইনকাম হলে তুমি আলু ভাতে ভাত খাবে। 1000 টাকা ইনকাম করলে
তখন তুমি আলু ভাতের জায়গায় তুমি আলু ভাতের সঙ্গে একটা সবজি দিলে আর তার সঙ্গে ভাত খেলে। এবার তোমার ইনকাম যদি 1 কোটি টাকা হয়ে যায় তখন তুমি আলুই আর খাবে না, আলু খাবে না, ভাত খাবে না, তখন তুমি ভালো কিছু বিরিয়ানি খাবে বা ভালো চিকেন, মানে কিছু ভালো জিনিস খাবে। মানে ইনকাম বাড়লে যে জিনিসের চাহিদা কমে যায়, বিশেষ করে আলু পটাটো এখানে বিশেষ এক্সাম্পলের মধ্যে পড়ে, সেগুলো হচ্ছে ইনফিরিয়ার গুড। মেরিট গুড যেগুলো হচ্ছে সমাজের জন্য প্রয়োজনীয় এবং সরকার এগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেয়, সেগুলোকে আমরা মেরিট গুড বলে থাকি। মানে মেরিট রেশন। গুড রেশন, একদম রেশন মেরিট গুডস এর মধ্যে পড়ে। এই কারণে সরকার উচিত মূল্যে এগুলোকে সরবরাহ করে থাকে। একদম, এটা হচ্ছে উদাহরণে এখানে বলে দিচ্ছি, এক্সাম্পল রেশন। একদম ভালো এক্সাম্পল রেশন হবে। ওকে, তো এখানে আমাদের মোটামুটি পাবলিক ফাইন্যান্সটা কমপ্লিট। একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেমন বলেছিলাম যে যত পরের দিকে যাবে চ্যাপ্টার গুলো একটু কমপ্লিকেটেড হবে। তো আমি এটা একটু ভালো করে পড়বে, পুরো পিডিএফটা একটু ভালো করে পড়বে, কিছু কিছু জিনিস আটকাবে, বুঝতে পারছি আমি এমসিকিউ যখন করাবো আবার জিনিসগুলো টোটাল ক্লিয়ার হবে।